শুরুতে কয়েকটা, যেহেতু আজকে প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস, কয়েকটা কথা আমি বলে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এইখানে যে স্ক্রিনে যা আসবে, যেটা আসবে সমস্তটাই আমি পিডিএফ করে ক্লাসের শেষে পাঠিয়ে দেব, পিডিএফ ফর্মে পাঠিয়ে দেব, পুরো ক্লাসটাতে যা লেখা হবে। শুধু আমি যখন এক্সট্রা বোর্ড ইউজ করব, এগুলো তোমরা লিখবে। এক্সট্রা বোর্ড যখন ইউজ করব ঠিক এইভাবে ইউজ করব। এই জায়গাটায় আমি একটা এক্সট্রা বোর্ড ইউজ করবো, এরকম ধরনের একটা এক্সট্রা বোর্ড। এটা হচ্ছে টেম্পোরারি ফাইল, এটা কিন্তু পিডিএফ এর মধ্যে ঢুকবে না। এই জায়গাটায় আমি যা কিছু লিখব, এই বোর্ডটাতে আমি যা কিছু লিখব সেগুলো সবই কিন্তু লিখবে। কিন্তু এই পাওয়ার পয়েন্টের মধ্যে আমি যা লিখবো সেগুলো লেখার দরকার নেই। পাওয়ার পয়েন্টে সবগুলোই আমি পাঠিয়ে দেব। শুধু বোঝাতে কনসেন্ট্রেট করবে। বুঝতে না পারলে আমাকে নিশ্চয়ই বলবে। এটা এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে পুরো ক্লাসটার আমি একটা রেকর্ডিং রাখি সবসময়। পুরো ক্লাসটার একটা রেকর্ডিং থাকবে। তো আমি সেই রেকর্ডিংয়ের একটা লিঙ্ক পাঠিয়ে দেব। সেই লিঙ্কটা ক্লিক করে পরে ক্লাসটা শোনাও যাবে। যে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা দ্বিতীয়বার যদি আমি শুনতে চাই যে ক্লাসে স্যার কি বলেছিলেন, সে সমস্ত ব্যাপার স্যাপারগুলো পরে শোনা যাবে, চাইলে শোনা যাবে। আমি তার লিঙ্কও ক্লাসের পরে পাঠিয়ে দেব। আমি এই সব কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে যতক্ষণ ধরে ক্লাস হবে, একজন আছে অর্জুন, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, অর্জুন শুনতে পাচ্ছে, থ্যাংক ইউ। আর হচ্ছে কি রুমেলা আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, অনুরাগ তো শুনতে পাচ্ছিস ডেফিনেটলি, ঠিক আছে। তো আমি সবাইকে এই কথাই বলছি এই কারণেই যে আমাদের ক্লাসে আমরা কেমিস্ট্রি ক্লাস সেহেতু ভালো করে আমরা শোনার চেষ্টা করব, কারণ ক্লাস 10টা খুব ইম্পর্টেন্ট। ক্লাস 10-এর যে কনসেপ্ট বিল্ডিংটা 9-এ হবে, তো সেই জন্য আমরা খুব সিরিয়াস থাকবো, সমস্ত কথা শোনার চেষ্টা করব, রাদার দ্যান লিখে হয়তো লিখতে গেলাম এবারে বোঝাটা ভালো করে হলো না। সেই জন্য আমি লেখার পার্টটা অতটা আমি চাইবো না। আমি চাইবো যে মন দিয়ে কনসেন্ট্রেট করে আমার পড়াটা শুনবে সবাই। যখন আমি কোনো টেম্পোরারি ফাইলে লিখবো তখন সেই লেখাটা খাতায় লিখে নেবে, ব্যাস এইটুকুই কথাবার্তা। আর আমরা পরপর যা এনসিইআরটি সিলেবাসে যেরকমটি আছে সেরকমটি ফলো করে, বরঞ্চ কিছু এক্সট্রা জিনিসপত্র পড়াবো, রিভিশনও করাবো, কোশ্চেন অ্যান্সারও করাবো। ভালো করে ক্লাস ফলো করতে থাকবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে ডেফিনেটলি বলবে, কোনো অসুবিধার কিছু নেই, একদমই কোনো সমস্যার কিছু নেই। যে যতবার খুশি 1 থেকে 100 বার যতবার খুশি আমাকে জিজ্ঞাসা করা যাবে, সেরকম কোনো প্রবলেম নেই। তো আমরা আজকে স্টার্ট করছি আমাদের সেশনটা, চলো শুরু করা যাক। তো আমরা আজকে যেটা শুরু করব, আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা কিন্তু আমরা যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে যেটা নিয়ে তোরা অনেক সময় পড়েছিস, আরো ডিটেলে আমরা পড়বো ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। তো ম্যাটার নিয়ে তো আমরা পড়েইছি, এখন তার সাথে আরো এক্সট্রা একটা কথা অ্যাড হয়ে গেছে, সেখানে হচ্ছে যে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, মানে আমাদের সারাউন্ডিংসে বলতে কি, ধর আমি এরকম ধরনের একটা ছবি তোকে দেখালাম, যে এইখানে দেখতে পাচ্ছিস যে এই একটা ছবি, এখানে ধর এই জায়গাটায় ধর আমি বা তুই আছিস। এবারে আমার সারাউন্ডিংসে কি ম্যাটার দেখতে পাচ্ছিস? এই ওয়াটার দেখতে পাচ্ছিস, এই রোড দেখতে পাচ্ছিস, এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছিস, এখানে ট্রি দেখতে পাচ্ছিস, এইখানে এয়ার দেখতে পাচ্ছিস, এখানে অনেক গ্রাস দেখতে পাচ্ছিস, সেই ট্রি হয়ে গেল। তারপরে সয়েল এখানে দেখা যাচ্ছে, সয়েল দেখতে পাচ্ছিস। তো আরো লিভিং অর্গানিজম কিছু দেখা যেতে পারে, গাছে পোকামাকড় থাকতে পারে, ইত্যাদি। তো তার মধ্যে যেগুলো আর কি, এই আমি নন লিভিং অর্গানিজম, যেগুলো নন লিভিং এর কথা বলছি, সেগুলো এবং লিভিং সবই ম্যাটার। কিন্তু আমরা জেনারেলি এখানে কি নন লিভিং, যেহেতু ফিজিক্যাল সায়েন্স বা
এখানে কিন্তু আমরা লাইফ সায়েন্স মানে সায়েন্সের যে বায়োলজিক্যাল পার্টটা যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা রাদার ডেড যেগুলো লিভিং বডিজ নয় তাদের নিয়ে আলোচনা করছি। তো সেই জন্যে ওয়াটার, সয়েল, সেখানে রোড হতে পারে, বিল্ডিং হতে পারে, তো এরা সবই কিন্তু আমাদের কাছে কি ম্যাটার। তো ম্যাটারের সিম্পলেস্ট ডেফিনেশন হচ্ছে কি না, ম্যাটার বলতে আমরা যেটা সব থেকে ইজিলি যেটা বুঝি সেটা হচ্ছে কি না, ম্যাটার কিন্তু সবসময় কিছু স্পেস অকুপাই করবে এবং তার মাসও থাকবে। ম্যাটার কিছু জায়গা অকুপাই করবে, যে কোনো ম্যাটার সে কিছু জায়গা অকুপাই করবে, সে এয়ার হতে পারে কিন্তু তবুও সে কিন্তু জায়গা অকুপাই করবে, ডেফিনেটলি জায়গা অকুপাই করবে। তো এটা নিয়ে আমরা পরের ডিটেলে আলোচনায় আসবো যে এয়ার কিভাবে কত জায়গা অকুপাই করে না করে, কিন্তু আমরা জাস্ট ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের চারধারে, আমাদের সারাউন্ডিংসে যে যে ম্যাটারগুলো আছে সেগুলো, সে সলিড হতে পারে, সে লিকুইড হতে পারে, সে গ্যাসিয়াস স্টেট হতে পারে, হোয়াট এভার মাইট বি, সবগুলোকেই আমরা ম্যাটার বলে ভাববো। তার মানে ম্যাটারের মেন দুটো ক্যারেক্টারিস্টিক, যে ম্যাটার স্পেস অকুপাই করে রাখবে, এখানে দেখ লেখা আছে স্পেস অকুপাই, এবং ম্যাটার কিন্তু সে অবশ্যই তার কিছু না কিছু মাস থাকবেই। সে হয়তো মাস কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু নেগলিজেবল মাস হতে পারে, কিন্তু তবুও মাস তার অবশ্যই থাকবে, দ্যাট ইজ নোন অ্যাজ ম্যাটার। তো আমাদের সারাউন্ডিংসের যে ম্যাটার রয়েছে সেই ম্যাটার নিয়ে আমরা আজকে স্টাডি করছি। দেখ ভীষণ ইন্টারেস্টিং, অনেক অ্যাক্টিভিটি রয়েছে এখানে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো আমরা ধীরে ধীরে চল আমরা পড়বো, খুব ধীরে ধীরে আমরা যাব, এরকম অসুবিধার কিছু নেই যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তো ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংসে আমাদের যে টপিক এর মধ্যে রয়েছে, যেগুলো আমরা পড়তে চাই, সেটা হচ্ছে ম্যাটার সম্পর্কে তো আমরা ইন্ট্রোডাক্টরি কিছুটা দিয়েইছি, আরও ডিটেলে জিনিসপত্রগুলো আসবে। ওভারভিউ একটা, ক্লাসিফিকেশন অফ ম্যাটার, অ্যাক্টিভিটিস, কিছু অ্যাক্টিভিটিস থাকবে, পার্টিকুলেট নেচার অফ ম্যাটার, মানে ম্যাটারগুলো যে পার্টিকেল দিয়ে তৈরি সেই পার্টিকেলের কি নেচার, পার্টিকুলেট নেচার মানে পার্টিকেল রিলেটেড নেচার, পার্টিকুলেট নেচার অফ ম্যাটার, সেটা আমরা পড়বো। থিওরি অফ মলিকুলার স্ট্রাকচার অফ ম্যাটার, একটা ম্যাটার পড়লেই হবে না, সেই ম্যাটারে আমি যদি একটা সলিড বলি, তো সলিডের মধ্যে যে মলিকিউলগুলো রয়েছে তার স্ট্রাকচারটা কেমন, দ্যাট স্ট্রাকচার সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করব। ইন্টারকনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার, মানে একটা পার্টিকুলার স্টেট থেকে আর একটা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, লিকুইড থেকে হয়তো গ্যাস যাচ্ছি, ইভেন গ্যাস সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস যাচ্ছি, এমনটা হতেও পারে। তো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রপার্টিজ অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার অফ ডিফারেন্ট সলিড, লিকুইড, গ্যাস, তাদের প্রপার্টি, তাদের মলিকুলার স্ট্রাকচার, সব নিয়ে আমরা কথা বলবো। লেটেন্ট হিট, এটা আরেক ধরনের, যে হিটটা কিন্তু বাইরে থেকে আমরা অবজার্ভ করতে পারি না, যার চেঞ্জটা কিন্তু টেম্পারেচারে এক্সপ্রেস করা যায় না, তবে অবশ্যই সেটা কিন্তু ওয়ান টাইপ অফ হিট। সেটা কি না কি স্টেট চেঞ্জের মধ্যে আমরা আলোচনা করব, আমরা নেক্সট ক্লাসে এসব জিনিস দেখব। ইভাপোরেশন নিয়ে এখানে ডিটেলে রয়েছে, ইভাপোরেশনটা কি, ইভাপোরেশন কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন হুইচ ইভাপোরেশন ডিপেন্ডস, সো এগুলো কিন্তু আমরা এই টপিকগুলো রয়েছে, এর মধ্যে আরও সাব টপিক রয়েছে, কিন্তু সেগুলো আমরা আস্তে আস্তে আসছি, সাব টপিক রয়েছে। তো সাব টপিক গুলো বলতে গেলে প্রথমেই আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিই, এগুলোকে কয়েকটা পার্টে ভাগ করে নিই। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিও পড়বো এবং এফেক্ট অফ টেম্পারেচার, ইভাপোরেশন, সবগুলোকেই কিন্তু বিভিন্ন পার্টে আমরা এখানে ভাগ করে নিচ্ছি। এখানে দেখ যে ফিজিক্যাল নেচার অফ ম্যাটার যে পার্টিকেলস দিয়ে তৈরি, সে ব্যাপারে আমরা এখানে একটু স্টাডি করব। আমরা একটু ওভারভিউ করে নিচ্ছি যে কতখানি ডিটেলে আমাদের যেতে হবে। পার্টিকেলসগুলোর ক্যারেক্টারিস্টিক্স সেগুলো, ম্যাটার অ্যান্ড স্টেট তো তিন রকমের, সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটে স্টেট, এটা তো আমরা পড়বই। এছাড়াও
আমরা আরও কয়েকটা জিনিসপত্র অ্যাক্টিভিটিগুলো আমরা দেখে নিচ্ছি, যে অ্যাক্টিভিটিগুলো কয়েকটা পড়ব, এবং স্টেট চেঞ্জ এবং এফেক্ট অফ টেম্পারেচার, ইভাপোরেশন, এই সমস্তগুলো আমরা স্টাডি করব। তো তাহলে বোঝা যাচ্ছে যে মোটামুটিভাবে আমরা এই কটা জিনিসপত্র আমরা দেখে নিলাম ওখানে, যে একটু আগেই যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে ফিজিক্যাল নেচার অফ ম্যাটার, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস, স্টেটস অফ ম্যাটার, শেপ অ্যান্ড ভলিউম, এগুলো পড়বো, ক্যারেক্টারিস্টিক্স সলিডের বা লিকুইডের, গ্যাসের, প্রপার্টিজ, ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টিজ। অবশ্যই কিন্তু আমরা ডিফিউশন, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা কিন্তু আমরা এখানে ডিসকাস করব, এবং ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেলস অফ দ্য ম্যাটার, সেটাও কিন্তু আমরা এখানে বলবো। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো নিয়ে আমাদের বলার কথা। তো আমরা শুরু করছি সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। দেখ, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ম্যাটার পড়তে যাচ্ছি তখন ম্যাটারে কিন্তু কয়েকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আগে মেটাল, নন মেটাল বা রাবার, সিনথেটিক, আগের ক্লাসে পড়েছিস, সিনথেটিক বা ন্যাচারাল মেটেরিয়াল, অ্যাসিড বেস, মেটাল, নন মেটাল, এগুলো সবই আগের ক্লাসে পড়েছিস। এগুলো সবই কিন্তু এক একটা ম্যাটার, এগুলো সবই জায়গা অকুপাই করে রাখে, প্রত্যেকটা যেটা দেখতে পাচ্ছিস সবই কিন্তু জায়গা অকুপাই করে রাখছে। এখানে আরও কিছু দেখতে পাচ্ছিস, যেরকম আমরা কেউ জল খাচ্ছে দেখতে পাচ্ছিস, যে ওয়াটার একটা লিকুইড সেটা, বা কেউ বার্গার খাবে বলে হাঁ করে রয়েছে, এই দেখ হাঁ করে রয়েছে, এটা খাবে, হাঁ করে রয়েছে। তারপরে কেউ এখন জিমন্যাসিয়ামে কিছু করছে আর কি, কেউ হাঁ করে আর কি জামা প্যান্ট আর কি পরছে টরছে, এই সমস্ত। তো ম্যাটার মানে আমরা ওয়াটার উই ড্রিঙ্ক, ফুড উই ইট, এয়ার উই ব্রিথ, ক্লোথ অ্যান্ড ভেরিয়াস থিংস উই ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ আর দ্য এক্সাম্পলস অফ ম্যাটার। এগুলো সবগুলোই হচ্ছে ম্যাটার। সে লিকুইড হতে পারে, সলিড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, যা কিনা জায়গা অকুপাই করবে, যার কিছু মাস থাকবে, তাকেই বলা হবে কিন্তু অবশ্যই ম্যাটার। তো ম্যাটারের এতগুলো ছবি দেখানোর পরে ম্যাটার সম্পর্কে ডেফিনেটলি আশা করছি যে ম্যাটার সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, যে ম্যাটার কি হতে পারে। গ্যাসিয়াস স্টেটটা কিন্তু অবশ্যই ম্যাটারের মধ্যে পড়বে। হয়তো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে গ্যাস কোনো জায়গা অকুপাই করে থাকছে না, কিন্তু অবশ্যই গ্যাস অকুপাই করে থাকছে। এটা নিয়ে আমাদের অ্যাক্টিভিটি আছে এবং সেখানে আমরা প্রুভও করে দেব। তো চল আমরা যেসব থিংসগুলো যেগুলো কিনা ডিফারেন্ট, তাদের যে দেখলাম আমি লার্জ নাম্বার অফ থিংস, যেগুলো ম্যাটারগুলো দেখলাম, সেগুলো কিন্তু সব একই রকমের নয়। তাদের শেপটা ডিফারেন্ট হতে পারে, তাদের সাইজটা ডিফারেন্ট হতে পারে, তাদের টেক্সচার মানে এক্সটার্নাল যে ক্যারেক্টারিস্টিক সেটা ডিফারেন্ট হতে পারে, ইভেন কালার ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, যখন আমরা চারিধারে দেখি সেগুলো দেখতে পাই, যেরকম পেন সেটা এক রকমের দেখতে, বুক আর এক রকমের দেখতে, সেলোফেন কাগজ পেপার সে এক রকমের দেখতে, কার এক রকমের দেখতে। তো ম্যাটারগুলো কিন্তু ডিফারেন্ট থিংস, তাদের শেপ, সাইজ, টেক্সচার, কালার ইত্যাদি সব কিছুই কিন্তু ডিফারেন্ট হবে। এগুলো কিন্তু কখনোই একটা ম্যাটার কিন্তু আর একটা ম্যাটারের সাথে সিমিলারিটি থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি সেম হবে না। তার মধ্যে কিন্তু সামহাউ কিছু না কিছু তাদের ক্যারেক্টারিস্টিক্সের ডিফারেন্স থাকতে হবে। আমরা অনেকগুলো গ্যাস হয়তো দেখতে পারি, কিন্তু গ্যাসের কালার ডিফারেন্ট হতে পারে বা ওডার ডিফারেন্ট হতে পারে, এরকম সমস্ত ডিফারেন্ট হতে পারে। সেটা আমরা পড়তে আস্তে আস্তে আমরা ডিপে ঢুকে যখন পড়বো তখন কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। তো এনসিইআরটির বইতে ফলো যদি আমি করি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এক সময় মানুষ এটা ভেবেছিল যে ম্যাটার কিন্তু আসলে 5 এলিমেন্টস দিয়ে তৈরি ম্যাটার। সেই 5 এলিমেন্টস তাদেরকে বলে পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব কি না, এয়ার মানে বায়ু,
ফায়ার, ফায়ার মানে অগ্নি, আর্থ মানে আমাদের পৃথিবী যেটা, স্কাই মানে আকাশ, অ্যান্ড ওয়াটার, ওয়াটার হচ্ছে জল। তো এই জল, বায়ু, ফায়ার, আর্থ, স্কাই এই হচ্ছে এই পাঁচটা এলিমেন্টস, এই পাঁচটা ডিফারেন্ট টাইপসের এলিমেন্টস যা দিয়েই কিন্তু সব ম্যাটার তৈরি হয়েছে। এভাবে আগেকারের দিনে যারা আর কি তখনকারের দিনে যে মানুষজন ছিলেন তারা এটা প্রথম এটা ভেবেছিলেন তাদের আইডিয়াতে। তখন তো অ্যাটমস, মলিকিউলস এইসব কিছু ডিসকভার্ড হয়নি, তো তখন তারা সবাই ভেবেছিলেন যে জল, বায়ু, ফায়ার, আর্থ, স্কাই এইসবগুলোর কোনো না কোনো কনস্টিটিউয়েন্ট দিয়েই ম্যাটারটা তৈরি হবে। ইনফ্যাক্ট আসলে তাই, যে ম্যাটার তৈরি হওয়ার জন্য এগুলোর কোনো না কোনো কনস্টিটিউয়েন্টই দায়ী। কিন্তু তবুও আমরা অ্যাটমস, মলিকিউলস যখন পড়বো তখন কিন্তু আরও পরিষ্কারভাবে বুঝবো যে আসলে ম্যাটারের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে সেগুলো আসলে অ্যাটম, সেগুলো জল, বায়ু, ফায়ার, আর্থ, স্কাই এরকম না, এদের কনস্টিটিউয়েন্ট হতে পারে। কিন্তু ম্যাটার যদি বলে কি দিয়ে তৈরি, তো আমরা যে এলিমেন্টসের কথা বলবো সেই এলিমেন্টস কিন্তু এগুলো না, রাদার আমরা আরও ছোটোভাবে জিনিসটাকে ভাববো, অ্যাটমস, মলিকিউলস এরকমভাবেই আমরা ভাববো। তো পঞ্চতত্ত্ব, পঞ্চ তত্ত্ব যেটা পঞ্চতত্ত্ব বলে সেটাকে আমরা বললাম যে এগুলো দেখবি যে এনসিইআরটির বইতে প্রথমের দিকে লেখা রয়েছে। তো আমরা আগে যাচ্ছি, দেখ আগে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি। দেখ এখানে কয়েকটা ম্যাটার দেয়া রয়েছে এবং সেই ম্যাটার একটা ব্রিক, এটা 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 একটা ইট আছে, এটা একটা ইট রয়েছে। তো সে নিশ্চয়ই কিছু স্পেস অকুপাই করে রয়েছে, এর স্পেস অবশ্যই আছে, স্পেস অবশ্যই আছে, এর তো নিশ্চয়ই মাস আছে, মাস আছে, তো নিশ্চয়ই তাহলে ব্রিক একটা ম্যাটার। আবার এখানে এলপিজি সিলিন্ডার দেখতে পাচ্ছিস, এলপিজি সিলিন্ডার, এলপিজি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার আর ফাঁকা সিলিন্ডার বুঝিস, পার্থক্য বুঝিস যে কোনটা হালকা কোনটা ভারী, তো পার্থক্য বোঝাই যায়, ডেফিনেটলি পার্থক্য তুমি বুঝতে পারবে। ভারী সিলিন্ডার তুলতে অসুবিধা হবে, আমাদের যে রান্নাঘরে যে সিলিন্ডার সেই সিলিন্ডারের কথা বলছি, তো তারও মাস আছে, ভলিউম আছে। এখানে তুই দেখতে পাচ্ছিস যে মিল্ক, মিল্ক সেখানেও কিন্তু তুই দেখছিস যে তার একটা ডেফিনিট মাস রয়েছে এবং সে একটা জায়গা কন্টেনারে ঢাললে অকুপাই করে থাকছে। তো ন্যাচারালি এরা সবাই কিন্তু ম্যাটার, নো ডাউট এরা সবাই ম্যাটার। ম্যাটার ম্যাটার যখন হবে তখন এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখতে থাকবো। তো ম্যাটার ইজ এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস অ্যান্ড হ্যাজ সাম মাস। আমরা একটু ডিটেলে পড়াই, কারণ তাতে সমস্ত কিছুটাই বোঝা যাবে, কোনো তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, কারণ মাত্র 5টা চ্যাপ্টার, এই 4-5টা চ্যাপ্টার পড়তে কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু আমরা ডিটেলে সেই জন্যে পড়াবো, রিভিশন করাবো, ইত্যাদি করাবো। তো তাহলে ম্যাটার আমরা এক্সাম্পল দিলাম, ম্যাটার কি তার এক্সাম্পল দিলাম। তাহলে এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস অ্যান্ড মাস ইজ কল্ড ম্যাটার, এই কথা তো আমরা অলরেডি বলেইছি। কিন্তু এয়ার ইজ এয়ার এ ম্যাটার, জাস্টিফাই ইয়োর অ্যান্সার, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে যে এয়ার, এয়ার কিভাবে একটা ম্যাটার হতে পারে। এয়ার তো আমি বুঝতেই পারি না যে কোথায় আছে না আছে, এয়ারের কি মাস আছে। তো এ ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে যে এয়ার কিন্তু সব সময়তেই অকুপাই করে রাখে কিছু জায়গা, স্পেস অকুপাই করে রাখে। এয়ার অকুপাই করে রাখে না এমন নয়, এয়ার কিন্তু এয়ার অলওয়েজ অকুপাই throughout the কন্টেনার। তুমি যে কন্টেনারের মধ্যে এয়ার রাখবে ওই কন্টেনারটা পুরোটাই, সাপোজ এই একটা কন্টেনার তুই রেখেছিস, একটা কন্টেনার তুই রেখেছিস, এটা ঢাকনা দেওয়া রয়েছে, তো এয়ার যদি তুই এর মধ্যে রাখিস তাহলে এয়ার পুরো জায়গাটাই কিন্তু অকুপাই করে রাখবে। এটা ঘটনা যে পুরো জায়গাটা, ধর একটা রুম রয়েছে, একটা রুমের মধ্যে কেউ একটা কোনো জায়গায় একটা কেউ একটা
ধূপের কাঠি জ্বালিয়ে দিল। একটা একটা রুম রয়েছে, একটা রুম, এটা একটা রুম, বড় রুম রয়েছে। তো এখানে কেউ কোনো একটা জায়গায় ধূপের স্টিক জ্বালিয়ে দিল, এই ধূপের স্টিকটা জ্বলছে, তাহলে এর থেকে কিন্তু গ্যাস বেরোচ্ছে। তাহলে এখানে হয়তো তুমি আছো, এখানে হয়তো তুমি আছো, তুমি এই ধূপের গন্ধটা কিন্তু কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। এটা ঘটনা যে এক জায়গায় একটা গন্ধ যদি বেরোয় তাহলে সেটা কিন্তু সব জায়গাতেই এয়ারে ছড়িয়ে পড়ে। তাহলে গ্যাস কিন্তু সেটা পার্টিকুলার কোনো একটা জায়গায় থাকে না, সেটা কিন্তু স্পেস অকুপাই করে রাখে। যতখানি অ্যাভেলেবেল স্পেস ততখানি জায়গায় সে অকুপাই করে রাখবে, পুরো জায়গাটাই সে অকুপাই করে রাখবে। সেই জন্যে এয়ারকে কিন্তু আমরা ম্যাটার বলবো। এবং এয়ার অবশ্যই তার মাস আছে। একটা ফাঁকা সিলিন্ডার, এয়ারলেস সিলিন্ডার আর এয়ার যার মধ্যে রয়েছে, দুটোর মধ্যে কিন্তু মাসের ডিফারেন্স থাকবেই থাকবে। তো সেই জন্যে এয়ার যদি বলে যে এয়ার কি একটা ম্যাটার, এয়ার কি ম্যাটার, জাস্টিফাই ইওর অ্যান্সার। তো এয়ার অবশ্যই থ্রু আউট দ্য কন্টেনার এয়ার অকুপাই করে রাখে, স্পেস অকুপাই করে রাখে, এবং এয়ারের অবশ্যই মাস রয়েছে। তো আমি সেই জন্যে সবসময়তেই কিন্তু স্পেস, অকুপাই আর মাস, এই দুটো ব্যাপারকেই কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। এছাড়াও আরও একটা ব্যাপার মাঝে মাঝে বলা হয়, দেখবি কিছু কিছু বইতে লেখা থাকে যে কি পারসিভড বাই সেন্স অর্গান। মানে কি না, ম্যাটার এমন একটা যাকে আমি পারসিভ করতে পারি সেন্স অর্গান দিয়ে। মানে আমার যে সেন্স অর্গান রয়েছে, আমি কোনো কিছু টাচ করে বা কোনো কিছু স্মেল করে বা কোনো কিছু টেস্ট করে আমি তাকে বুঝতে পারবো। তো এটা খুব একটা ভালো ক্যারেক্টারিস্টিক নয়, কারণ আমরা এই স্পেস এবং মাস দিয়েই কিন্তু সব ম্যাটারকে ক্লাসিফাই করতে পারি। কিন্তু কখনো কখনো বইতে লেখা থাকে বলে আমি বললাম যে আমি পারসিভ বাই কি না, আমরা সেন্স অর্গান দিয়ে ওটাকে পারসিভ করতে পারি। কোথাও হয়তো কেউ একটা পারফিউম, লোক, আমার চোখ বন্ধ করা রয়েছে, আমার চোখ বন্ধ করা রয়েছে, তো কেউ একজন ঘরে একটা পারফিউম লাগিয়ে ঘরের মধ্যে ঢুকলো, বা ঘরের মধ্যে কোথাও একটা পারফিউম স্প্রে করা হলো, তাহলে কি আমি বুঝতে পারবো না? তাহলে আমি আমার সেন্স অর্গান দিয়ে বুঝতে পারছি। সেক্ষেত্রে আমি হয়তো স্পেস বা মাস এসব ক্যালকুলেট করার আগেই আমি কিন্তু সেন্স অর্গান দিয়ে বুঝতে পারছি। সেই জন্য সেন্স অর্গান দিয়ে পারসিভ করাটা সেটাও কিন্তু একটা ম্যাটারের মধ্যে পড়ে। এনিওয়ে, আমরা আগে যাচ্ছি। এবার দেখ যে আমরা ম্যাটার, অনেক কিছু এখানে আমরা ম্যাটার হিসাবে দেখাচ্ছি, যে হয়তো বৃষ্টি পড়ছে বা জল, বা এখানে বিভিন্ন রকমের ওয়াটার বা এয়ার বা বুক, সব জিনিসের কিন্তু আমি আগেই বলেছি যে ম্যাটারের কিন্তু একই রকমের শেপ হয় না, তার কিন্তু ভ্যারাইটি অফ শেপ, ভ্যারাইটি অফ শেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখ, ভ্যারাইটি অফ দ্য শেপস, সাইজেস অ্যান্ড দ্য টেক্সচার্স অফ ম্যাটার। ম্যাটারের সবসময় বিভিন্ন রকমের শেপ, বিভিন্ন রকমের সাইজ, বিভিন্ন রকমের তার ক্যারেক্টারিস্টিক্স, এইসব দিয়েই কিন্তু আসলে ম্যাটারটা তৈরি হয়। তো আমরা অনেক সময়তেই ম্যাটারকে কিন্তু চোখে যে দেখতে পাওয়া যাবে এরকম কোনো কথা নেই। আমরা এয়ার, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু এয়ার একটা ম্যাটার, তাকে আমরা ফিল করতে পারি যে এয়ার, কোথাও বাতাস বইছে বা এয়ার বা কোনো গ্যাস ইত্যাদি এসছে, রিলিজ হয়েছে কোনো জায়গায়, কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে, তো আমরা ফিল করতে পারি। দ্যাট ইজ অলসো কল্ড ম্যাটার। সবসময় যে দেখা যাবে ম্যাটার মানে যে দেখতে পাওয়া যাবে, দিস ইজ নট ইম্পর্টেন্ট। যে ইভেন দ্য এয়ার অ্যারাউন্ড আস ইজ ম্যাটার অলদো উই ক্যান নট সি ইট। আমরা এয়ারকে না দেখতে পেলেও সেটা কিন্তু অবশ্যই ম্যাটারের পর্যায়ে পড়ে। আমরা এবারে ম্যাটারের তিনটে টাইপ আমাদের সামনে রয়েছে। খুব ইজি ব্যাপার, খুব সিম্পল ব্যাপার, আমরা খুব ইজিলি ব্যাপারটা বোঝাবার চেষ্টা করব। তো ম্যাটারের সব সময়তেই দেখা যাচ্ছে যেখানে 3 টাইপস অফ ম্যাটার, কিন্তু আমরা আরও 2টো টাইপের ম্যাটার আমরা বলবো। আগে গিয়ে আমরা আরও 2টো টাইপের ম্যাটারের কথা বলবো, আজকেই বলবো। কিন্তু আপাতত আমরা 3টে ম্যাটার আমি তোকে চোখের সামনে দেখাচ্ছি, 3টে ম্যাটারকে তুই দেখতে পাচ্ছিস। তুই আসলে কি দেখতে পাচ্ছিস? তুই যদি একদম লেফটের দিকে দেখিস তাহলে লেফটেরটাই কিন্তু সলিড, এবং তারপরে লিকুইড, এবং তারপরে গ্যাস।
এই সলিড লিকুইড গ্যাস যতখানি তুই ছবিতে দেখছিস ততখানি তুই কি বুঝতে পারছিস? তুই দেখতে পাচ্ছিস যে সলিড যা দিয়ে তৈরি, সলিড যেগুলো দিয়ে তৈরি, এইসব যে মলিকিউলগুলো দিয়ে তৈরি বা পার্টিকেলস, মলিকিউল এখন বলবো না, এগুলোকে বলবো আমরা পার্টিকেলস। পার্টিকেলস, ছোট্ট ছোট্ট পার্টিকেলস দিয়ে তৈরি, সেটা লিকুইডের ক্ষেত্রেও আছে। এবং এনি ম্যাটার, যে কোনো ম্যাটার, ইট ইজ কম্পোজড অফ সাম স্মল পার্টিকেলস, মিনিট পার্টিকেলস, খুবই ছোট। তুই এখানে ছবিতে যতখানি দেখছিস অত বড় তো কখনোই নয়, কয়েক ন্যানোমিটার, অ্যাংস্ট্রম এরকমের সাইজ হয়, তো অনেক অনেক ছোট সাইজ। তারা কি করছে? তুই যদি সলিডের মলিকিউলগুলোকে, পার্টিকেলসগুলোকে দেখিস, তাহলে সেখানে তুই কি দেখতে পাচ্ছিস? না, সলিডের পার্টিকেলগুলো কিন্তু তারা কিন্তু স্ট্যাটিক হয়ে রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছিস যে মুভমেন্টে রয়েছে, মুভ করছে। এবং এখানেও দেখছিস মুভ করছে। কিন্তু মুভমেন্টটা যদি দুটোর কম্পেয়ার করিস তাহলে কি দেখছিস? কোথায় বেশি মুভ করছে? মলিকিউলগুলো ফাস্টার মুভ করছে। ইয়েস, গ্যাসগুলো কিন্তু ফাস্টার মুভ করছে, এটা কিন্তু স্লো আর মুভ করছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে যে কোনো টাইপের ম্যাটারকে আমরা ক্লাসিফাই যখন করব তখন তাকে তিনটে ভাগে, 3 টাইপস অফ ক্লাসিফিকেশন। সেখানে সলিডের মধ্যে কিন্তু মলিকিউলগুলো কিন্তু তারা একে অপরের সাথে ভীষণ ক্লোজলি রয়েছে এবং তারা একটা ডেফিনিট স্ট্রাকচার তৈরি করেছে। দেখ যে তারা কিন্তু নড়াচড়া করছে না, হয়তো কিছু ভাইব্রেশন হচ্ছে, পরে বড় হলে বুঝবি, হয়তো কিছুটা নড়াচড়া করছে, ভিতরে ভিতরে নড়াচড়া করছে, কিন্তু সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না, বাইরে থেকে বুঝতে পারবে না, সেটা খুবই কম। ভেরি ভেরি লেস ভাইব্রেশনাল এনার্জি ওখানে থাকছে। লিকুইডসে মলিকিউলসগুলোর মধ্যে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা কিছুটা কমেছে এবং মলিকিউলসগুলো কিন্তু একটু মুভ করছে, দ্যাট ইজ কল্ড ফ্লো করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মলিকিউল যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ফ্লো করা। আর গ্যাসিয়াস মলিকিউলস তো আরো ফাস্টার তো যাচ্ছেই। তাহলে তুই দেখতে পাচ্ছিস যে লিকুইড এবং গ্যাস তারা কিন্তু এক জায়গা থেকে দে ক্যান ফ্লো, তারা কিন্তু ফ্লো করে। ফ্লো যারা করে সেই জন্যে তাদেরকে বলে কি? ফ্লুইড। তুমি গ্যাস এবং লিকুইডকে কি বলবে? ফ্লুইড বলবে। কেন ফ্লুইড বলবে? জিজ্ঞাসা করে কেন ফ্লুইড বলবে? তুমি গ্যাস সলিডকে কি ফ্লুইড বলবে? না, সলিডকে ফ্লুইড বলবো না। কেন লিকুইড এবং গ্যাসকে ফ্লুইড বলবে? বিকজ দে ক্যান ফ্লো, দেয়ার মলিকিউলস, দেয়ার পার্টিকেলস ক্যান মুভ ফ্রম ওয়ান পার্ট টু আদার, একটা পার্ট থেকে আর একটা পার্টে যেতে পারে, তারা মুভ করতে পারে। দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ ফ্লুইড। সো gaseous and liquid state combined হয়েতে they are known as fluid, whereas solid is non-fluid, সলিডটা কিন্তু ফ্লুইড না। তো এরকম ধরনের ছোটোখাটো জিনিসপত্র কিন্তু আমাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। এবং ম্যাটার, দেয়ার আর 3 স্টেটস অফ ম্যাটার কল্ড সলিড, লিকুইড, গ্যাস, নতুন করে আর কিছু বলার নেই। অ্যান্ড ম্যাটার ক্যান চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট কথা, দেখ ভালো করে সেকেন্ড পয়েন্টটা, ম্যাটার ক্যান বি চেঞ্জ ওয়ান স্টেট টু অ্যানাদার, লাইক সলিড টু লিকুইড আর লিকুইড টু গ্যাস। ইয়েস, আমরা কিন্তু এই পার্টটাও এখানে পড়বো, ম্যাটার ইনার ও সারাউন্ডিংসের মধ্যে কিন্তু কিভাবে তুমি ম্যাটার একটাকে অন্য স্টেটে নিয়ে যাচ্ছ, সলিডকে লিকুইড বা লিকুইডকে গ্যাস এরকমভাবে নিয়ে যাচ্ছ, সেগুলোও কিন্তু আমরা এখানে স্টাডি করব। কারণ এই চ্যাপ্টারটায় দুটো পার্ট রয়েছে, একটা ম্যাটারের সম্পর্কে স্টাডি করা, ক্যারেক্টারিস্টিক্স, এবং আর একটা হচ্ছে কি স্টেট চেঞ্জ, একটা স্টেট থেকে আর একটা স্টেটে চেঞ্জ করার ব্যাপারটা। তাহলে যতখানি পড়ালাম 1 মিনিট একটু ভেবে নে। কারোর যদি কোনো বক্তব্য থাকে, তোদের কোনো বক্তব্য থাকে যে স্যার আমি এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি না, সেটা তখন আমি ক্লিয়ার করে দিচ্ছি, নাহলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। 1 সেকেন্ড আমি জল খেয়ে নিই, তোরা ভেবে আমাকে বল।
আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই এতক্ষণ পর্যন্ত সবাই আমরা বুঝতে পেরেছি, যা পড়া হয়েছে বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে হচ্ছে কি, আমরা দেখ আর একটা ইম্পর্টেন্ট জিনিসের দিকে আসছি। সেটা হচ্ছে কি না, নেচার অফ ম্যাটার। নেচার অফ ম্যাটার আর তার প্রপার্টিজ, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। নেচার অফ ম্যাটার সেটা বুঝতে গেলে আমাকে নেচারের প্রপার্টি দিয়েও বুঝতে পারি, বা নেচারের ম্যাটারের কম্পোজিশন দিয়ে। মানে আমি খুব সিম্পল ওয়েতে যদি তোকে বলি যে ধর একটা ম্যাটার, তোকে আমি বললাম যে ওয়াটার, আর একটা বললাম আইস। আমি বললাম তোকে ওয়াটার আর আইস, ভালো করে আমার কথাটা শোন। আমি তোকে বললাম যে আমি একটা টেম্পোরারি ফোল্ডারে লিখছি। আচ্ছা, আমি তোকে বললাম যে ওয়াটার আর আইস। তো আমি যদি কম্পোজিশন কনসিডার করি, তাহলে ওয়াটারের মধ্যে H2O এই জিনিস আছে, আইসের মধ্যেও কিন্তু এই জিনিস আছে। দেয়ার কম্পোজিশন ইজ সেম। কিন্তু কম্পোজিশন যদি সেম হয়, তাহলে আমি এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্যে কি না প্রপার্টিজ কনসিডার করব। প্রপার্টিজ মানে অনেক রকমের প্রপার্টি হয়। প্রপার্টিকে কিন্তু আমরা দুভাবে ভাগ করতে পারি। প্রপার্টি একটাকে বলে ফিজিক্যাল প্রপার্টি, আর একটাকে বলে কি কেমিক্যাল প্রপার্টি। আমি প্রপার্টি দিক থেকে যখন কম্পেয়ার করব, সেটা এমন কিছু প্রপার্টি হয় তার ইন্টারনাল স্ট্রাকচারের কোনো চেঞ্জ হবে না। এমন প্রপার্টি যেটা কিনা এক্সটার্নালি চেঞ্জ করা যায় বা বাইরে থেকে অবজার্ভ করা যায়, কিন্তু তার ভিতরকার কোনো চেঞ্জ হয় না। মলিকিউলের ভিতরের কোনো ব্যাপার বা ওই কম্পাউন্ডটার ইন্টিরিয়ারের কোনো কিছু চেঞ্জ হয় না। এমনটা যদি হয়, তাহলে তাকে বলে কি ফিজিক্যাল প্রপার্টি, যেটা কিনা বাইরে থেকেই তুমি ওটা চেঞ্জ করতে পারো, কিন্তু ওর ইন্টারনাল কিছু চেঞ্জ করা যাবে না। ধর আমি বললাম যে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এরকম ওয়াটারের কি বয়লিং পয়েন্ট, ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আইসের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট, এগুলো কিন্তু সব ফিজিক্যাল প্রপার্টি। ডেনসিটি, কালার, বাইরে থেকে জলের কালার এক রকমের, আইসের কালার এক রকমের, এগুলো কিন্তু সবই কি না ফিজিক্যাল প্রপার্টি, যেটা কিনা এক্সটার্নালি অবজার্ভ করা যায় এবং যাতে মলিকিউলের ইন্টারনাল কোনো কিছু চেঞ্জ হয় না, ইন্টারনাল কোনো বন্ড বা কোনো কিছু তাদের অ্যাসোসিয়েশন কিছু চেঞ্জ হয় না, তাকে বলে ফিজিক্যাল প্রপার্টি। তাহলে কেমিক্যাল প্রপার্টিটা কি? কেমিক্যাল প্রপার্টি হচ্ছে যখন কোনো কেমিক্যাল, ধর এরকম সোডিয়ামের সাথে ওয়াটার দিলাম, তো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন রিয়াকশন করলো। তো এখানে ওয়াটার দেখ, আর ওয়াটার নেই, ওয়াটার থেকে কিন্তু হাইড্রোজেনে কনভার্ট হয়ে গেছে। তো এমন কোনো প্রপার্টি, যে প্রপার্টি কম্পাউন্ডার বা ম্যাটারের ইন্টারনাল স্ট্রাকচারেরই পরিবর্তন করে দেয়, তার ভিতরকার যে কম্পোজিশন সেটাকেই কিন্তু চেঞ্জ করিয়ে দেয়, তাহলে সেটা হবে কেমিক্যাল প্রপার্টি।
তো ফিজিক্যাল প্রপার্টি নিয়েই আমরা প্রথমে প্রাইমারি আলোচনা করব, এবং সেই ফিজিক্যাল প্রপার্টি কি কি হতে পারে সেটার কথাও আমি তোকে বলবো। যে তুই দেখ এখানে নেচার অফ ম্যাটার, সেখানে যদি তুই দেখিস তাহলে সেখানে আমরা বলছি যে আমরা নেচার অফ ম্যাটার, সেখানে প্রপার্টিজ এবং কম্পোজিশন এই দু রকমের হলেও আমরা প্রপার্টিজের ব্যাপারটা যখন আমরা পড়ছি, কেমিক্যাল প্রপার্টিজটা এখন আপাতত আমরা বাদ দিচ্ছি, কেমিক্যাল প্রপার্টিজটা আমরা পরে আসছি, আমরা ফিজিক্যাল প্রপার্টিজের কথা বলছি। ফিজিক্যাল প্রপার্টি কালার, স্মেল, ডেনসিটি, এই সমস্ত মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই সমস্ত জিনিসপত্রগুলোর কথাই বলছি। তাহলে ফিজিক্যাল প্রপার্টিগুলো হয়ে গেল তোর, দেখ, নেচার অফ দ্য ম্যাটার, আইডেন্টিফাই ইটস প্রপার্টিজ অ্যান্ড কম্পোজিশন। তুমি ম্যাটারকে যখন আইডেন্টিফাই করতে যাবে, তার কি প্রপার্টি, যে কোনো জিনিসের প্রপার্টি কি দিয়ে আইডেন্টিফাই করা হয়, বা তার মধ্যে কি আছে, কম্পোজিশন। তোমাকে সালফার পাউডার দিল আর আয়রন দিল, তো প্রাইমারিলি তুমি কি বলবে? কম্পোজিশন ডিফারেন্ট, এক জায়গায় সালফার আছে, এক জায়গায় আয়রন আছে, দ্যাট ইজ কল্ড কম্পোজিশন। কিন্তু তোমাকে জলই দিল, ওয়াটার দিল, একটা আইস দিল, ওয়াটার ভেপার দিল, তো তার মধ্যে কিন্তু কম্পোজিশনের পার্থক্য নেই, তার মধ্যে প্রপার্টির ডিফারেন্স আছে। সো ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার ক্যান বি অবজার্ভড অর মেজার্ড উইদাউট চেঞ্জিং ইটস কম্পোজিশন। তার কিন্তু কোনোভাবে আমরা কম্পোজিশন চেঞ্জ করব না, তার কম্পোজিশন আমরা চেঞ্জ করব না, আমরা শুধু চেঞ্জ করব কি না, ফিজিক্যাল প্রপার্টি মানেই হচ্ছে যে কালার, স্মেল, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই সমস্ত জিনিসপত্রগুলোকেই আমরা যদি চেঞ্জ করি বা এই সমস্ত জিনিসপত্রগুলো অবজার্ভ করি, সেগুলোই হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। তাহলে ম্যাটারকে তুমি কি করে আইডেন্টিফাই করবে? কম্পোজিশন দিয়ে, এক নম্বর কম্পোজিশন দিয়ে, অথবা প্রপার্টি দিয়ে। প্রপার্টি কত রকমের আমি বলেছি, কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি মানে যেটা বাইরে থেকে চেনা যাবে, কালার, স্মেল, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো বাইরে থেকে। এটা কম্পাউন্ডটা কোনোভাবে চেঞ্জ হয়ে যাবে না। কম্পাউন্ডটা, তুমি একটা কার্বন, এবার কার্বনকে তুমি পুড়িয়ে ফেললে, পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড বানিয়ে দিলে, কার্বনকে পুড়িয়ে তুমি কার্বন ডাই অক্সাইড বানালে, তুমি বললে যে কার্বনটা একটা ম্যাটার। তো এই যে প্রপার্টিটা, ম্যাটারের যে এই প্রপার্টিটা যেটা হলো, তাতে কি হলো? কার্বনটা কি হলো? কোথায় গেল কার্বনটা? কার্বনটা তো কার্বন ডাই অক্সাইড হয়ে গেল না, তাহলে ম্যাটারটা তো চেঞ্জ হয়ে গেল। ম্যাটারটা তো আর আগের কার্বনে রইলো না। তুমি হয়তো সুগারের মধ্যে হয়তো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে, C12H22O11, এর মধ্যে H2SO4 দিলে, H2SO4 দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কার্বন হয়ে গেল, আর ওর থেকে জল বেরিয়ে গেল। তো জল বেরিয়ে গেল, কার্বন হয়ে গেল, তো সুগারটা তো সাদা ছিল, তার থেকে ব্ল্যাক কার্বনে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে তো সুগারটা, ওই ম্যাটারটা রইলই না, ম্যাটার তো চেঞ্জ হয়ে গেল। তখন আমি বলবো এটা এদের কেমিক্যাল প্রপার্টিকে ডিফাইন করছে, এরা কেমিক্যাল প্রপার্টিকে দেখাচ্ছে যে কেমিক্যাল প্রপার্টি মানে কম্পাউন্ডটাই কিন্তু, বা ওই ম্যাটারটাই থাকছে না, ওই ম্যাটারটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট একটা ম্যাটারে কনভার্ট হয়ে যাচ্ছে। যখন ডিফারেন্ট একটা ম্যাটারে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু সেটা, কিন্তু চিনিকে তুমি নিয়ে জলের মধ্যে ডিজলভ করালে, সাপোজ চিনিকে নিয়ে সুগারকে নিয়ে জলের মধ্যে ডিজলভ করালে, তাহলে তুমি আবার জলটাকে ইভাপোরেট করে, জলটাকে আগুন দিয়ে ইভাপোরেট করে জলটাকে বের করে দিয়ে আবার কিন্তু সুগারটা আবার চাইলে পেতে পারো। তো সলিউশন করা, দ্যাট ইজ ফিজিক্যাল প্রপার্টি। বাট সুগারকে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে কার্বনে কনভার্ট করা, দ্যাট ইজ নট ফিজিক্যাল প্রপার্টি, দ্যাট ইজ কেমিক্যাল প্রপার্টি। সো ম্যাটার ক্যান বি আইডেন্টিফাইড আইদার অন দ্য বেসিস অফ কেমিক্যাল প্রপার্টি অর অন দ্য বেসিস অফ ফিজিক্যাল প্রপার্টি। এই ব্যাপারটা কি বোঝা গেছে? এই ব্যাপারটা কি তোরা বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে কিনা আমি একবার জিজ্ঞাসা করে নিই, যে ব্যাপারটা বুঝতে পেরেছিস কিনা আমাকে বল। রুমেলা, বুঝতে পেরেছিস কিনা? ইয়েস স্যার, বুঝেছি। একদম বুঝতে পেরেছিস তো? কেমিক্যাল, ফিজিক্যাল, এই দুটোর মধ্যে না বুঝতে পারলে কিন্তু বলবি। অর্জুন, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝতে পেরেছিস। অনুরাগ, শুনছিস? আর সেকেন্ড পয়েন্টটা একটু বোঝাবেন? হ্যাঁ, সেকেন্ড পয়েন্টটা আমি বলেছি যে যদি যদি কি হয় না, কম্পোজিশন যদি সেম হয়ে যায়, ওয়াটার, আইস, তাহলে আমি কি করে তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করব?
আমি ডিফারেন্সিয়েট করব কিন্তু তার ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি ধর কথার কথা যে আমি বলতে চাইছি যে ধর আমি এরকম বললাম যে ধর একটা একটা ধর আমি এরকম একটা জিনিস নিলাম যে এখানে কিছু ওয়াটার আছে, আবার কিছু ওয়াটারের মতোই দেখতে ধর হেক্সেন বলে একটা জিনিস আছে যেটা ওয়াটারের মতোই দেখতে। তো এখন দুটোই ওয়াটারের মতো দেখতে, এদের কম্পোজিশন আলাদা, একটা ওয়াটার একটা হেক্সেন, হেক্সেন মানে C6H14, তাহলে কম্পোজিশন আলাদা। তো এটা দেখে বোঝা যায়। কম্পোজিশন ছাড়াও আরো কিভাবে বোঝা যায় না, এর হয়তো বয়লিং পয়েন্ট, এই বয়লিং পয়েন্ট কত 100°C, এর বয়লিং পয়েন্ট কত 70°C। তো বয়লিং পয়েন্ট দিয়েও কিন্তু এদেরকে আইডেন্টিফাই করা যায়, দ্যাট ইজ ফিজিক্যাল প্রপার্টি। তো আমরা যখন ম্যাটারকে আইডেন্টিফাই করব তখন তাদের কম্পোজিশন দিয়ে আইডেন্টিফাই করতে পারি বা ফিজিক্যাল প্রপার্টি দিয়ে আইডেন্টিফাই করতে পারি। দেখ আগে আগে চল, আগে আগে আরো আমি বলছি। এবার দেখ, আমি তো বলেছি যে এই ফিজিক্যাল প্রপার্টি, বারবার বলেছি যে কালার, স্মেল, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তো এগুলো দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি। সাপোজ দেখ যে আমরা কথার কথা যে ধর আমি নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটার কালার কিরকম না ব্রাউন, আর ক্লোরিন তার কালার কিরকম না গ্রিনিশ ইয়েলো। তাহলে আমি এই দুটো গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড আর ক্লোরিন তাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি অন দ্য বেসিস অফ কালার, কালারের বেসিসে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আবার তুই বল যে H2S গ্যাস তার স্মেল কিরকম না রটেন এগ, আবার অ্যামোনিয়া তার স্মেল কিরকম না পাঞ্জেন্ট। তাহলে দেখ এ দুটোকে কিন্তু আমরা স্মেল দিয়ে আইডেন্টিফাই করতে পারছি। তার মানে ম্যাটারগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমার কাছে কিছু ফিজিক্যাল প্রপার্টি রয়েছে। ডেনসিটি, ডেনসিটি ধর আমি আমার কাছে সোডিয়াম মেটালও আছে, আবার ধর আয়রন মেটালও রয়েছে, কিন্তু আমি যদি জলের মধ্যে দিই সোডিয়াম লাইটার দেন ওয়াটার, এটা হচ্ছে লাইটার দেন ওয়াটার, ওয়াটারের চাইতে লাইটার, কিন্তু এটা কি না হেভিয়ার, এর ডেনসিটি বেশি, আয়রনের ডেনসিটি বেশি, সেই জন্য ও জলে ডুবে যায়, কিন্তু সোডিয়ামের ডেনসিটি কম, সেই জন্য ও জলে ভেসে থাকে। তো এছাড়াও মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বিভিন্ন সাবস্ট্যান্সের মেল্টিং পয়েন্ট বিভিন্ন, ওয়াক্স যেরকম মোম যেরকম খুব তাড়াতাড়ি মেল্ট করে যায়, কিন্তু আবার ধর আয়রন রড অ্যালুমিনিয়াম রড মেল্ট করে না, বয়লিং পয়েন্টও ঠিক একই রকমভাবে ডিফারেন্ট। তো সেই জন্যেই বলা হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টি ম্যাটারের সেগুলো কিন্তু আমরা সব সময় আইডেন্টিফাই তার থ্রু দিয়ে আইডেন্টিফাই করতে পারি। আমাদের দরকার ম্যাটারকে আইডেন্টিফাই করা, কোনটা কি ম্যাটার। আমার কাছে অনেকগুলো গ্যাস দিয়ে দিল, তো কোনটা কি গ্যাস, তাহলে তাদের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কোনো গ্যাসের গন্ধ আছে, কোনো গ্যাসের কালার আছে, কোনো গ্যাস ভারী, কোনো গ্যাস হালকা, ইত্যাদি ইত্যাদি নানান রকম টাইপের এরকম ধরনের পয়েন্টগুলো কিন্তু থাকবে, এবং সেই পয়েন্টের বেসিসে কিন্তু আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পারবো। তো ফিজিক্যাল প্রপার্টি নিয়েই আমরা আলোচনা করছি, আমরা কিন্তু কেমিক্যাল প্রপার্টির মধ্যে আদৌ এখনো ঢুকিনি, আমরা ঢুকবো আস্তে আস্তে, এরকম ব্যাপার নেই। তো দেখ এখানে আমার কাছে অনেকগুলো, এতক্ষণ পড়ার পরে আমরা অনেকগুলো ম্যাটার এবং নন ম্যাটার এখানে রয়েছে। তো আমাকে বলতে হবে, এখন আমাকে তোরা বলবি যে কোনটা ম্যাটার এবং কোনটা নন ম্যাটার। প্রথম হচ্ছে হিট, এটা অনুরাগ বলবে যে হিটটা ম্যাটার না নন ম্যাটার, কোন দিকে যাবে? হিট, হিট একটা ম্যাটার নাকি নন ম্যাটার? ম্যাটার।
হিট একটা ম্যাটার। রুমেলা কি বলবি? হিট কি একটা ম্যাটার? Heat non-matter. হিট নন ম্যাটার, ঠিকই বলেছে রুমেলা, ভেরি গুড। হিট কখনো ম্যাটার হতেই পারে না। হিট তো একটা এনার্জি, সে তো জায়গা অকুপাই করে রাখে না, তার তো মাস নেই। হিট একটা নন ম্যাটার, ভেরি গুড। হিট কিন্তু ম্যাটার না, হয়ে গেল হিট। টাইম, টাইম এটা কি ম্যাটার? টাইম, অর্জুন বল, টাইম কি ম্যাটার? না স্যার, এটা non-matter. একদম তাই, গুড। টাইমটা কিন্তু নন ম্যাটার, টাইম কোনো জায়গা অকুপাই করে থাকে না, টাইমের মাসও নেই। পেন্ট, পেন্ট এটা কি ম্যাটার নাকি নন ম্যাটার বলো? পেন্ট, অনুরাগ বল, পেন্ট। পেন্ট মানে হচ্ছে রং করা হয়, যেটা দিয়ে রং করা হয় দেয়ালে ফেয়ালে, দরজা জানালা রং করে। স্যার নন ম্যাটার। আর মুন্ডু মাথায় মারবো এবার ধরে। পেন্ট দেখতে পাস না? পেন্ট একটা কন্টেনারের মধ্যে থাকে। পেন্ট নন ম্যাটার কি করে হয়? জি ভাই, পেন্ট একটা জায়গা অকুপাই করে না, পেন্ট নন ম্যাটার হয়? ম্যাটার। ভাবনা করো। পেন্ট ম্যাটার, পেন্ট ম্যাটার। সাউন্ড এটা কি ম্যাটার না নন ম্যাটার? অনুরাগ আবার বল। স্যার ম্যাটার। সাউন্ড ম্যাটার। হ্যাঁ, না না, নন ম্যাটার কারণ এনার্জি, সাউন্ড এনার্জি। পড়াশোনা একদমই নন ম্যাটার। আমার কথাবার্তা শুনছিস না, উল্টো পাল্টা বকছিস। সাউন্ড হচ্ছে নন ম্যাটার। স্যার নন ম্যাটার বললাম, এটা এনার্জি। সানলাইট, সানলাইট, অর্জুন বল, সানলাইট। ভাবতে হচ্ছে আমাকে। হ্যাঁ? এটা মনে হয় আশা করি, আমার মনে হচ্ছে ম্যাটার। সানলাইট ম্যাটার বলছে, আর কেউ বলবি কিছু? সানলাইট, Sunlight non-matter. সানলাইট নন ম্যাটার, রুমেলা ঠিক বলেছে, ভেরি গুড। সানলাইট এটা নন ম্যাটার, সানলাইট একটা এনার্জি, এনার্জি কখনো ম্যাটার হয় না। সানলাইট নন ম্যাটার, ক্লিয়ার হয়ে যাবে এসব কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে। ক্লাউড, ক্লাউড, ম্যাটার ম্যাটার ক্লাউড কি হবে? অনুরাগ বল। ম্যাটার, হ্যাঁ ক্লাউড নিশ্চয়ই ম্যাটার, ক্লাউডস ম্যাটার। গ্র্যাভিটি, এটা বলতে পারবো এনার্জি, তো এটা নন ম্যাটার। গ্র্যাভিটি মানে হচ্ছে আর্থ, আর্থ যে কোনো ম্যাটারকে যে পুলে টানে, এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। গ্র্যাভিটি মানে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, এ কখনো ম্যাটার হতে পারে না। গ্র্যাভিটি হচ্ছে নন ম্যাটার। গ্র্যাভিটি। অ্যাপেল, স্যার ম্যাটার। একদম সোজা, অ্যাপেল। Matter. ফিঙ্গার নেল, এটা এটা ম্যাটার। Matter. Matter. অবশ্যই ম্যাটার। কোথায় গেল আমার কি হলো? ম্যাটার? ফিঙ্গার নেল, ফিঙ্গার নেল। রেনবো, Non-matter. নন ম্যাটার। Matter. হ্যাঁ, রেনবো হচ্ছে লাইট, তো লাইট হচ্ছে একটা এনার্জি, তো নন ম্যাটারই হবে। Non-matter. খুব ভালো বলেছে রুমেলা, রেনবো। আর দুটো আছে, তো ম্যাটারই হবে না। স্যান্ডউইচ আর পেট্রোল দুটোই ম্যাটার। পেট্রোল হচ্ছে লিকুইড, আর জায়গা আছে স্যান্ডউইচ বলে বলছিস। ও ভেরি ক্লেভার, দুটো জায়গা আছে বলে বলছিস। ঠিক আছে, তাই ঠিক আছে, জেনে নিলাম। কিন্তু এটা প্রসেসটা আমি জেনে নিলাম, পরের বারে আমি যখন এগুলো বানাবো তখন আমি উল্টো পাল্টা বক্স দেব, তখন বুঝতে পারবি। এখন না হয় আমি এরকম বক্স দিয়েছি, কিন্তু পরের বারে উল্টো পাল্টা আমি বক্সের নাম্বারটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো একটা আইডিয়া হয়েছে। ম্যাটার নিয়ে আমরা খুবই কনসেন্ট্রেট করছি। হোয়াট ইজ ম্যাটার, ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স এইসবই পড়ছি, কারণ আমাদের চ্যাপ্টারটার নাম ছিল ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। তো সবাই বুঝতে পারছিস? প্রত্যেকে ভালো লাগছে? হ্যাঁ স্যার, খুব ভালো। তো আমরা এবারে আস্তে আস্তে আরো একটু ডিফিকাল্ট জিনিসের দিকে যেতে হবে, ইজি থেকে আস্তে আস্তে ডিফিকাল্ট জিনিসের দিকে ধীরে ধীরে যেতে হবে, যাতে করে পুরো ব্যাপারটা বোঝা। আমরা অলরেডি বলেছি যে আমরা কিন্তু প্রপার্টির দিক থেকে যখন ক্লাসিফাই করেছিলাম, তখন কিন্তু তাতে
একটা ক্লাসিফিকেশন ছিল কেমিক্যাল, আর একটা হচ্ছে ফিজিক্যাল। কেমিক্যাল প্রপার্টির উপর বেস করে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে কেমিক্যাল, আর একটা ছিল ফিজিক্যাল। তো ফিজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল প্রপার্টি, যেগুলো অলরেডি আমরা দেখিয়েছি, যেরকম কালার, যেরকম স্মেল, যেরকম মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো সব সলিবিলিটি, এগুলো সমস্তই এগুলোই ফিজিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি ইজ ডান অন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ ম্যাটার, তার মধ্যে কি জিনিসপত্র আছে একদম ইন্টারনাল, এই ভিতরে এইসব যে অ্যাটম দিয়ে তৈরি কেমিক্যাল কম্পোজিশন, এর ভিতরে ভিতরে কি আছে, কে কার সাথে কেমন ভাবে জুড়ে রয়েছে, কিরকম ভাবে ডাবল বন্ড করে রয়েছে, কেমন ভাবে, এইসব আমরা পরে পড়বো। কেমিক্যাল বন্ড আরো অনেক সব হাইফাই জিনিসপত্র রয়েছে, তো তার উপরে বেস করে কেমিক্যাল ক্লাসিফিকেশন হয়েছে। তো সেই জন্য কেমিক্যালটা আমাদের খুবই ইন্টারেস্টিং লাগবে বলে মনে হচ্ছে, কেমিক্যাল প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করা। ফিজিক্যাল প্রপার্টি তো আমরা বুঝি, যখন তখন বুঝতে পারি, কিন্তু কেমিক্যাল প্রপার্টির দিক থেকে কিন্তু এগুলো আরো আরো অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো, সাবলিমেশন কি ফিজিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে? একদম সাবলিমেশন ফিজিক্যাল প্রপার্টির মধ্যেই পড়ে, কারণ সাবলিমেশনে কোনো কম্পোজিশনে চেঞ্জ হয় না, ম্যাটারটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, গ্যাসিয়াস স্টেটে যায় সলিড স্টেট থেকে, ন্যাচারালি ওটা কিন্তু ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জের মধ্যেই পড়ছে, ওটাতে ফিজিক্যাল প্রপার্টি মানে স্টেট চেঞ্জ, স্টেট একটা ফিজিক্যাল প্রপার্টি নিশ্চয়ই। তো এরকম প্রশ্ন, এবারে আমাদের মাথা চুলকানোর সময় এসে গেছে যে আমরা কিছু অ্যাক্টিভিটি করতে চাই, কারণ ম্যাটার সম্পর্কে কিছু অ্যাক্টিভিটি আমরা এখন করব, দেখব যে ম্যাটারের প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব, তার জন্য কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, ছোট ছোট এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টগুলো কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। বইতে সবসময় অ্যাক্টিভিটি থাকে, আর অ্যাক্টিভিটির উপরে প্রচুর কোশ্চেন থাকে, অ্যাক্টিভিটিকে একদম নেগলেক্ট করা যাবে না। অ্যাক্টিভিটি একদম মানে অনেকেই দেখেছি আগে আগে বছর পড়াতে গিয়ে, স্যার অ্যাক্টিভিটিটা স্যার ভালো না, অ্যাক্টিভিটি স্যার কিছু করতে ইচ্ছা করে না। তো না, এরকম নয়, অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু এরকম এই ছেলেটা বাচ্চাটা যেরকম হয়েছে এর মতো কিন্তু অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু এই মুখ করা চলবে না, এরকম ধরনের মুখ করা চলবে না, এরকম ধরনের মুখ করা চলবে না, এইভাবে কিন্তু অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করা চলবে না। অ্যাক্টিভিটি নিয়ে একদম মেজাজে পড়তে হবে, অ্যাক্টিভিটি সম্পর্কে, অ্যাক্টিভিটি আনন্দের সঙ্গে পড়তে হবে। তো চলো আমরা অ্যাক্টিভিটি নিয়ে পড়াই, এবং সেই অ্যাক্টিভিটি পড়তে গিয়ে প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে কনসেন্ট্রেট করতে চাই সেটা হচ্ছে কি না, ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস। এই ব্যাপারটা কিন্তু, এই কথাটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস, ম্যাটার পার্টিকেলস দিয়ে তৈরি। এটার জন্য আমরা একটা অ্যাক্টিভিটি করব। সবসময় অ্যাক্টিভিটি ব্যাপারটা কি, অ্যাক্টিভিটি ব্যাপারটা কি ভালো করে বুঝে নেই। অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে আমরা কোনো এক্সপেরিমেন্ট করব, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভিটি। যে এক্সপেরিমেন্টটা করব সেটাকে বলে অ্যাক্টিভিটি। কিন্তু এক্সপেরিমেন্ট করার সময় ভাববো যে আই অ্যাম সামথিং লাইক সায়েন্টিস্ট, আমি নিজে একটা সায়েন্টিস্ট। তো এক্সপেরিমেন্ট করাটা সেটা সিনেমা দেখার মতো নয়, অবজারভেশন, মানে আমরা কিনলি অবজার্ভ করব যে ওই এক্সপেরিমেন্টের মধ্যে আমি কি অবজার্ভ করছি, আমি কি দেখছি। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে, অ্যাক্টিভিটি মানে হচ্ছে টু পারফর্ম অ্যান এক্সপেরিমেন্ট, অ্যাক্টিভিটি মানে হচ্ছে টু পারফর্ম অ্যান এক্সপেরিমেন্ট, আমরা একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করব। অবজারভেশন মানে জাস্ট দেখা নয়, এক্সপেরিমেন্টটাকে জাস্ট চোখের দেখা দেখলাম, হ্যাঁ দেখেছো, হ্যাঁ দেখেছি, কি দেখলে, ওই দেখলাম এই চিনি জলে গুলে দিল দেখলাম, না, নট লাইক দ্যাট। অবজারভেশন সামথিং লাইক ইউ ইমাজিন ইয়োরসেলফ অ্যাজ সায়েন্টিস্ট, তুমি সায়েন্টিস্টের মতো অবজার্ভ করো। আজকে বল যে নিউটন গাছ থেকে অ্যাপেল তার মাথায় পড়েছিল কি গায়ে পড়েছিল, যাকে যেখানে খুশি পড়েছিল, তো আজকে আমাদেরও গায়েতে কিছু পড়ে উপর থেকে, অ্যাপেল না পড়ুক অন্তত ডাব নারকেল তো পড়তে পারে, বেলও পড়তে পারে, অনেক কিছুই পড়তে পারে, আর পেয়ারা, আপেল নয়, আপেল তো অ্যাপেল গাছ তো এখানে নেই, যাকে পেয়ারা ফেয়ারা পড়তে পারে। কিন্তু নিউটন সেখান থেকে লজ অফ গ্র্যাভিটেশনের যে ল, যে আর্থের যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটাকে নিয়ে ভাবলেন। তার মানে অবজারভেশন ইন হোয়াট এক্সটেন্ট, কি এক্সটেন্টে কেউ অবজার্ভ করে। আমাদের হলে
ওপর থেকে কি পড়লো, একটা ওপর থেকে একটা পেয়ারা পড়েছে রে, পেয়ারাটা কুড়িয়ে খেয়ে নে, এটা হচ্ছে আমাদের অবজারভেশন। কিন্তু নিউটন পেয়ারাটা কেন পড়লো নিচে, পেয়ারাটা উপরের দিকে উঠে গেল না কেন, পেয়ারাটা কত ভেলোসিটিতে নিচে পড়েছে, সেই ভেলোসিটি, পেয়ারার মাস কেমন হলে ভেলোসিটি কেমন হবে, দিস ইজ কল্ড অবজারভেশন, একে বলে অবজারভেশন। তো সেই জন্যে যখনই আমি অ্যাক্টিভিটি পড়তে যাব তখন কিন্তু আমাকে ভাবতে হবে যে আমি কি অবজার্ভ করছি, আমি কি দেখছি, যে দেখাটা কিন্তু অর্ডিনারি আই দিয়ে দেখা নয়, তার ভিতরকার ব্যাপারটা কিন্তু ভাবা। অবজারভেশন মানে দেখা অ্যান্ড ইমাজিন করা যে কি হতে পারে। আর লার্নিং মানে তারপরে আমি কি বুঝলাম, আমি কি জানলাম, এই অবজারভেশনের বেসিসে আমি কি কনক্লুশন ড্র করলাম, আমার মনে হলো যে এটা এই কারণে হয়েছে, সেটাও কিন্তু করতে হবে। তাই অ্যাক্টিভিটি কিন্তু আমাদের কাছে বইতে যেরকম লেখা থাকে সেরকম কিন্তু অ্যাক্টিভিটি নয়, অ্যাক্টিভিটিটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চল আমরা অ্যাক্টিভিটি করছি, যে অ্যাক্টিভিটি আমরা দেখাবো, তারপরে আমরা তার অবজারভেশন কি হবে এবং লার্নিং কি হবে সে ব্যাপারেও আমরা কথা বলবো। তো চলো আমরা জাস্ট ফার্স্ট অ্যাক্টিভিটিটা শুরু করা যাক। আমরা একটা বিকার নিয়েছি, বিকারের মধ্যে কিছু জল ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছিস যে জল ঢেলে দিলাম, বিকারটার মধ্যে জল, একটা মার্ক করে দিলাম, একটা জায়গায় মার্ক করে দিলাম। এবার 1 মিনিট দাঁড়া, কেউ বেল বাজাচ্ছে, আমি হ্যাঁ, তো আবার একবার। তো এবারে আমি মার্ক করে দেওয়ার পরে ওর মধ্যে সুগার দিলাম, সুগার দিয়ে আমি ওটাকে ভালো করে জাস্ট ডিজলভ করে দিলাম, স্টার করে ডিজলভ করে দিলাম। তো ডিজলভ করে দেওয়ার পরে এবারে মার্ক ব্যাপারটা জায়গাটা দেখছি। তাহলে আমি কি কি করলাম না সেটা দেখে নে একবার ঝটপট, আমি কি কি করলাম। তারপরে তো অবজারভেশনের ব্যাপারটা, 100 ml বিকার নিয়েছি, 50 ml জল ঢেলেছি, জলের লেভেলটাকে আমি মার্ক করেছি, অ্যারাউন্ড 2 গ্রামের মতো সুগার ওর মধ্যে বিকারের মধ্যে দিয়ে স্পুন দিয়ে যতক্ষণ না সুগার ডিজলভ করে যাচ্ছে সেটা করেছি, এবং যদি কোনো ওয়াটার লেভেলে লাস্টে কোনো চেঞ্জ হয় তাহলে সেটা আমি লক্ষ্য করছি। তো একদম ইজি একটা এক্সপেরিমেন্ট। অ্যাক্টিভিটি মানে হোয়াট উই পারফর্ম, আমরা কি পারফর্ম করছি সেটা। তো সেই পারফর্ম করার ব্যাপারটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেলাম, যে এখানে জাস্ট আমরা কি করেছি সেটার কথা বললাম। এবারে আমরা চলে আসছি অ্যাক্টিভিটির পরে অবজারভেশন। অবজারভেশনে আমরা কি অবজার্ভ করলাম না, এই যে সুগার দেয়া হয়েছিল, ওখানে সুগার দিয়ে যখন ডিজলভ করেছি, দেখ we will observe that level of the water in the beaker is at same mark. Water level initially যেখানে ছিল in the beaker after dissolving sugar in the beaker, মানে যেখানে আগে যে জায়গাটা শুধু ওয়াটার নিয়ে যে জায়গাটা আমি মার্ক করেছিলাম, যখন সুগারেরও তো একটা ভলিউম আছে, কথাটা বোঝার চেষ্টা কর। ওয়াটারের ভলিউম আছে, সাথে সাথে সুগারেরও তো একটা ভলিউম আছে, যেরকম ধর আমি তোকে বলছি যে তুই আমার কথাটা ভালো করে শোন, যে আমি যে বিকারটা নিয়েছি, এই যে বিকারটা নিয়েছি, এখানে এই পর্যন্ত ওয়াটার রয়েছে, এবারে এর মধ্যে আমি সুগারটা ঢালছি, তো ওয়াটার তো এই পর্যন্ত আছে, তারপরে যদি সুগারটা ঢালি তাহলে এই পর্যন্ত তো ওয়াটারটা অকুপাই করে রয়েছে, তাহলে সুগারটা কোন জায়গায় যাবে, সুগারটা তাহলে আরেকটু লেভেলটা উঠে যাওয়ার কথা ছিল নাকি, কারণ সুগারটার তো একটা ভলিউম আছে, সুগারটা তো তারও একটা তো ভলিউম আছে। তো এই জন্যে বলছি যে আমরা কিন্তু এখানে
সুগার অ্যাড করার পরেও কিন্তু কোনো রকমের কোনো তার লেভেলের চেঞ্জ হয়নি, বিকারের কোনো লেভেল যে মার্ক পর্যন্ত ছিল সেই মার্ক পর্যন্তই রয়েছে। তাহলে এর থেকে আমি কি বুঝতে পারলাম, কি আইডিয়া করলাম এই পার্টিকুলার এক্সপেরিমেন্টে, আমি কি বুঝতে পারলাম না, দেখ এর থেকে আমরা এই আইডিয়াটা করতে পারলাম কি না, 2 গ্রাম সুগার যখন 100 ml ওয়াটারের মধ্যে ডিজলভ করে দিলাম তখন ভলিউম ইনক্রিজ করলো না, নট ইনক্রিজ। কারণ দেখ, particles of sugar gets into spaces between the particles of water. যখনই আমরা ওয়াটারটা নিয়েছি তার মধ্যে কিন্তু অনেক কিন্তু ওয়াটার অনেক ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি, ওয়াটার অনেক ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি, এবং তার মাঝখানে কি স্মল স্পেস আছে, অনেক ছোট ছোট স্পেস রয়েছে। আর সুগার itself, crystalline itself must be made up of millions of small particles. সুগারও কিন্তু ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি। তো সুগার যে ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি, আমি একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি তোকে। ধর সুগার এরকম একটা কালার, না এটা ব্লু কালার একই রকম হয়ে যাবে। ধর আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, এই ব্লু করে দিলাম। আচ্ছা, সুগার 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 এরকম ভাবে যদি আমি দিই তাহলে কি এই লেভেলটা উঠবে? এই লেভেলটা উঠবে না। কারণ ওয়াটার একটা এরকম নয় যে ওয়াটার একটা ফিক্সড এরকম একটা কম্প্যাক্ট একটা জিনিস, তার মধ্যে কিছু নেই, এটাই ওয়াটার, এরকম নয়, এরকম ওয়াটারটা নয়। অ্যাকচুয়ালি ওয়াটারটা কিরকম না, ওয়াটার কিন্তু প্রচুর এরকম পার্টিকেলস, এরকম কিন্তু তার প্রচুর এরকম পার্টিকেলস রয়েছে, যার ফলে ফাঁকা জায়গাটা রয়েছে। আমরা কি অ্যাক্টিভিটি করতে চাইছিলাম? ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস দিয়েই তৈরি। তো অবশ্যই সুগার ছাড়াও আরো যা কিছু তুই ডিজলভ করবি সেগুলো জলের যে স্পেস রয়েছে তার মধ্যে কিন্তু চলে যাবে। তাহলে আমি আরেকবার তোকে বিষয়টা বুঝিয়ে বলছি, তুই শুনে নে এবং তুই বুঝে নে যে আমরা যখন এই এক্সপেরিমেন্টটা করছিলাম তখন আমরা কি করেছি না, অ্যাক্টিভিটিটা তাতে আমরা জল নিয়েছি। তো জলের মধ্যে প্রচুর ছোট ছোট পার্টিকেলস রয়েছে এবং মাঝখানে জায়গা রয়েছে। এবার যখন আমি সুগার ওর মধ্যে দিয়েছি, সুগারও ছোট ছোট পার্টিকেলস, এবং সেই ছোট ছোট পার্টিকেলসগুলো ওই জলের মধ্যে যে ছোট ছোট জায়গা রয়েছে, স্পেস রয়েছে, তার মধ্যে জায়গা করে নিয়েছে। কোনো জিনিসই কিন্তু একটা লামসাম একটা এরকম টাইপের পাথরের মতো ব্যাপার না যে তার মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, যে ঢুকতে পারবে না। এরা কিন্তু অসংখ্য ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি, এবং এই ছোট ছোট পার্টিকেলসগুলো একটা আর একটার মধ্যে কিন্তু জায়গা করে নেয়, এবং যার জন্যে একাধিক জিনিস আমরা মেশাচ্ছি, মোর দ্যান ওয়ান জিনিসপত্র মেশাচ্ছি, তার সত্ত্বেও কিন্তু কোনোভাবেই কিন্তু সেখানে লেভেলটা ইনক্রিজ করছে না, লেভেলটা কিন্তু উপরে উঠে যাচ্ছে না। এই কথাটা কি বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, কোনো অসুবিধা হলে আমাকে বলো। এই অ্যাক্টিভিটিটা বোঝা গেছে কিনা? ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস। তোকে যদি বলে যে একটা, বুঝতে পেরেছি। ভেরি গুড, বুঝতে পারলেই ভালো, কারণ অনেক চেষ্টা চরিত্র করে তো পড়ানো হচ্ছে, অনলাইনে এখন ক্লাস চলছে বলে আমরা এরকম ভাবে চেষ্টা করছি যে বোঝানোর, কারণ সামনাসামনি থাকলে তো ফেস রিড করা যায়, মুখ দেখা যায়, বোঝা যায় কিনা, সেই জন্যই বারবার জিজ্ঞাসা করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা অ্যাক্টিভিটি 1 বুঝলাম যে প্রত্যেকটা ম্যাটার কিন্তু সেটা একটা বড় টাইপের জিনিস নয়, তার মধ্যে কিন্তু ছোট ছোট অনেক এরকম পার্টিকেলস আছে। পরবর্তীকালে এই পার্টিকেলসগুলো যখন আরো বড় হবে, যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়বো, তখনই আমরা বলবো যে এই ম্যাটারের মধ্যে যে পার্টিকেলসগুলো থাকে সেগুলো আর কিছুই না, সেগুলো আরো ছোট কিছু
পার্টিকেলস, সেই পার্টিকেলসগুলো আবার যে ছোট ছোট জিনিস দিয়ে তৈরি সেগুলো হচ্ছে কি না অ্যাটম। তাহলে ম্যাটার ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি, সেই পার্টিকেলসগুলোই পরবর্তীকালে অ্যাটম, যেটা ডাল্টন বলেছিলেন, ডাল্টন বলেছিলেন 1802-তে। ডাল্টন এই সমস্ত কথা বলেছিলেন। আমরা পড়বো, ডেফিনেটলি আমরা পড়বো, এবং সেগুলো ভীষণ ভীষণ সুন্দর সুন্দর অ্যানিমেশন এবং অনেক সুন্দর সুন্দর পড়তে ভালো লাগবে। দেখবি যে অ্যাটমের স্ট্রাকচার, সে তো আরও ইন্টারেস্টিং হবেই। তো টোটাল ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে ফেলতে হবে, তাহলেই ভালো। এবার দেখ যে আমরা ম্যাটার ইন আওয়ার, এটা আমরা অ্যাক্টিভিটিটা করলাম। এইবার তার মানে কি কি আমরা পার্টিকেলসের ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম। ঠিক আছে, ম্যাটার অনেক ছোট ছোট পার্টিকেলস দিয়ে তৈরি। এই পার্টিকেলসগুলোর কি কি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস অফ ম্যাটার। প্রথম কথা কি না, পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল। হ্যাঁ, ম্যাটার কি বিশাল বড় বড়? ম্যাটার কি এরকম পার্টিকেলসগুলো কি বিশাল বড় বড় এরকম কি না? পার্টিকেলসগুলো বিশাল বড় বড়। পার্টিকেলসগুলো হচ্ছে পার্টিকেলস অফ ম্যাটার ভেরি ভেরি স্মল, ভেরি ভেরি স্মল, এক নম্বর কথা। দু নম্বর কথা কি, একটু আগে অ্যাক্টিভিটিটা পড়েছি যে ম্যাটার হ্যাভ স্পেসেস বিটুইন দেম। না হলে দেখ যে ওয়াটারের মধ্যে যখন আমরা সুগার অ্যাড করলাম, ওয়াটারের মধ্যে যখন আমরা সুগার অ্যাড করলাম তাহলে তো লেভেলটা ইনক্রিজ করলো না। তার মানে লেভেলটা ইনক্রিজ না করার অর্থ হচ্ছে কি না, তাদের মধ্যে কিন্তু এনাফ স্পেস ছিল, ভিতরে ভিতরে অনেক ফাঁকা জায়গা ছিল, সে স্পেসের মধ্যে কিন্তু ঢুকে গেছে। তাহলে এই কথা বলতে পারলাম যে ম্যাটার হ্যাভ স্পেসেস বিটুইন দেম। আর একটা কি, এখন আবার নতুন করে জানছি, শিখছি এবং এটা শিখবো, পার্টিকেলস অফ ম্যাটার আর কনস্ট্যান্টলি মুভিং, ডিফিউশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। ডিফিউশন ইম্পর্টেন্ট, পরে আসছি। ডিফিউশন মানে কি, পার্টিকেলসগুলো কিন্তু মুভ করে, এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করে, আর এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করে, এরকম যেতে থাকে, মুভ করতে থাকে। পার্টিকেলসগুলো কিন্তু কনস্ট্যান্টলি মুভ করে। আর কি না, পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার। এই একটা পার্টিকেল তাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন রয়েছে। হয়তো সলিডে অ্যাট্রাকশনটা বেশি, লিকুইডে কম এবং গ্যাসে আরো কম, কিন্তু দিস আর দ্য ফোর ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য ম্যাটার। কি কি আরেকবার পড়ে নিই। পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল, ভেরি ভেরি স্মল, এগুলো মুছে দিই। পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল, খুবই ছোট পার্টিকেলস। আর কি না, পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ স্পেসেস বিটুইন দেম। ম্যাটারের যে পার্টিকেলসগুলো তাদের মধ্যে স্পেস থাকবে সবসময়। পার্টিকেলস অফ ম্যাটার আর কনস্ট্যান্টলি মুভিং, যেটাকে বলে ডিফিউশন, আমি পরে আসছি। আর পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার, পার্টিকেলসগুলো ম্যাটারের মধ্যে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে। তাহলে চারটে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ম্যাটারের, সেটা আমরা পড়ে ফেললাম। এবারে ওটাই আমরা একটু দেখে নিচ্ছি যে দেখ, একটা জিনিস বোঝার চেষ্টা কর যে কত ছোট ছোট পার্টিকেল থাকতে পারে একটা রেন ড্রপের মধ্যে। 10⁻21 পার্টিকেলস থাকতে পারে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে আমরা যে পার্টিকেলসের কথা বলছি সেই পার্টিকেলস কত ছোট
একটা রেনড্রপের মধ্যে 10⁻21 নাম্বার অফ পার্টিকেলস থাকতে পারে। আর গ্যাসের ক্ষেত্রে তো কথাই হবে না, যে গ্যাস মলিকিউলস গুলো, গ্যাসের মধ্যে যে মলিকিউলস গুলো আছে সেগুলো অনেক মিলিয়নস বিলিয়নস নাম্বার অফ পার্টিকেলস। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু বুঝে নিতে চাইছি। ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস অফ ম্যাটার, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো কোনগুলো? পার্টিকেলস ভেরি ভেরি স্মল, যেটা অলরেডি আমরা বলেছি, ভেরি ভেরি স্মল, খুবই ছোট, তাদের মধ্যে স্পেস থাকবে, এবং কি না তারা কনস্ট্যান্টলি মুভিং, যেটার কথা ডিফিউশন, এটা আমি আজকেই আমি বলবো, এবং অ্যাট্রাক্ট ইচ আদার। এই চারটে ইম্পর্টেন্ট প্রপার্টি সবসময় মনে রাখতেই হবে, যে স্মল, তাদের মধ্যে স্পেস রয়েছে, তারা মুভ করে, এবং তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে। পার্টিকেলসগুলো খুবই খুবই ছোট, খুবই ছোট। দেখ, আমরা যেহেতু ওরা খুবই ছোট পার্টিকেল, তার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখছি যে কত ছোট ছোট পার্টিকেলস, সেটা বোঝাবার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করছি। ভালো করে খেয়াল করে দেখ। দেখ এক্সপেরিমেন্টটা কি না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল জলের মধ্যে দেওয়া হয়েছে। আস্তে 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 জলটা, এই এক্সপেরিমেন্ট কিন্তু এনসিইআরটির বইতেই রয়েছে, সেখান থেকেই বলছি। তো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওখান থেকে একটা ক্রিস্টাল দেওয়া হয়েছিল, সেটা আরেকটু জলের মধ্যে দিয়ে দেওয়া হলো, তাহলে সেই জলের মধ্যে ছড়িয়ে পড়লো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কিন্তু একটু হালকা হয়ে গেল, কালারটা একটু হালকা হয়ে গেল। কালার অফ দ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন দ্য সেকেন্ড বিকার বিকামস বিট লাইটার। এখান থেকে আবার লাইটার থেকে আবার একটা বিকারের মধ্যে দেয়া হলো, সেটা আরো একটু লাইটার হয়ে যাবে, আরো একটু লাইটার হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। আবার ওখান থেকে তুলে নিয়ে আরো একটু দিয়ে দেওয়া হলো, আর একটু জল আছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো। চারটে বিকার লক্ষ্য করে দেখ, যে আস্তে আস্তে যত বেশি ডাইলুট করব, মানে জল দেয়া হচ্ছে, তবুও কিন্তু কালার কিছু না কিছু থাকছে, কালার কিছু না কিছু থাকছেই। তার মানে একটা দুটো ক্রিস্টাল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে কত পার্টিকেল থাকে, যে বারবার বারবার এই ডাইলুট করার পরেতেও এত কালার থেকে যাচ্ছে কি করে? না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা তুই দেখতে পাচ্ছিস, সেটার প্রচুর প্রচুর এরকম ধরনের ছোট 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 পার্টিকেলস থাকে। খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট, যে আমি তোকে একটু আগেই বলেছি, যে আবার দেখাচ্ছি একবার, যে রেনড্রপের মধ্যে 10⁻21 পার্টিকেলস থাকে। 10⁻21 মানে প্রচুর নাম্বার অফ পার্টিকেলস, এবং সেগুলো কিন্তু হাই পাওয়ার মাইক্রোস্কোপের মধ্যেই কেবলমাত্র দেখা যাবে এই পার্টিকেলসগুলো মুভ করছে। তো এটার জন্য ছোট ছোট পার্টিকেলস থাকে, এটার জন্য আমরা একটা এভিডেন্স পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এক্সপেরিমেন্টটা করছি। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল একটা দানা দেওয়া হয়েছে জলের মধ্যে, তো পুরো জলটা একদম পার্পেল কালার হয়ে গেছে। সেখান থেকে খানিকটা তুলে নিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আবার আমরা তাকে আবার একটা জলের মধ্যে আমরা রাখছি। তো ছোট ছোট পার্টিকেলস আছে যে, সেগুলোকে বোঝাবার জন্যই আমরা এই এক্সপেরিমেন্টটা করছি। তো তাতে এই যে 1 নম্বর পয়েন্ট, পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি ভেরি স্মল, এবং তাদের মধ্যে স্পেসও থাকে, যেটা আগেও প্রুভ করেছি আমরা। কনস্ট্যান্ট মুভ করছে, যেটা আমরা পরে প্রুভ করব। আর অ্যাট্রাকটিভ ফোর্স রয়েছে, সেটাও আমরা প্রুভ করব। সব কিছুই কিন্তু এক্সপেরিমেন্ট অ্যাক্টিভিটি দিয়ে প্রুভ করা যাবে। তো আমরা খুব ছোট এটাকে বোঝাবার জন্যই এই এক্সপেরিমেন্টটা করছি, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো দেখছিস যে এই ছোট 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 যে কালো কালো রঙের যে জিনিস, এটাই কিন্তু কালো নয়, ঠিক একটু একটু ব্লুইশ কালার, এরকম ব্ল্যাক ব্লু এরকম টাইপের কালার, ক্রিস্টালস অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটা দানা দিয়ে দে, বেশি দিতে হবে না। একটা দানা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু বাদেই কিন্তু প্রচুর, ওই একটা দানার মধ্যে প্রচুর পার্টিকেল, লক্ষ লক্ষ কোটি কোটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, পুরো জায়গাটা জুড়ে যাবে। তার থেকে খানিকটা একটু তুলে নিয়ে যদি আরেকটা জলে দিস, তাহলে সেটা আবার পুরো জায়গাটা জুড়ে যাবে, আবার একটা কালার ডেভেলপ করবে। তাহলে কতখানি জুড়ে গেল, তার থেকে তুই তুলে নে, তাহলে কত কম পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকছে, তবুও কিন্তু তার কালারটা কিন্তু এভাবে লাইটার হলেও কিন্তু কালার একটা থাকছে, কালার একটা অবশ্যই থাকছে। বারবার এগুলো করার পরেও কিন্তু কালারটা যাচ্ছে না,
তার মানে কিছু না কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ওখানে চলে এসছে। তো সব মিলিয়ে যেটা দেখা গেল সেটা হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার ছোট ছোট পার্টিকেলস কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা দানার মধ্যে কিন্তু লার্জ নাম্বার অফ স্মল পার্টিকেলস রয়েছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা স্টিল তার কালার একটা ডেভেলপ করছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট যে দুটো তিনটে টাইনি ক্রিস্টাল লার্জ ভলিউম ওয়াটারকে কিন্তু বিঙ্ক করে দিতে পারে। তো সেটার কথা বললাম। তো আমরা স্টেটস অফ ম্যাটারে যেটা নিয়ে আমরা বরাবরই বলে আসছি সেটা হচ্ছে যে আমরা দুটো এক্সপেরিমেন্ট অলরেডি করেছি। একটা এক্সপেরিমেন্টে বোঝাতে চেষ্টা করেছি যে ম্যাটারের যে পার্টিকেলসগুলো রয়েছে পার্টিকেলসগুলোর মধ্যে স্পেস থাকে, এবং আর একটা বোঝাতে চেষ্টা করেছি যে প্রচুর প্রচুর ছোট 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 পার্টিকেলস দিয়ে কিন্তু এই সলিড লিকুইড গ্যাস এগুলো কিন্তু তৈরি হয়। এই দুটোর কথা আমি বলেছি। তো এখন চল আমরা এই স্টেটস অফ ম্যাটার সেখানে কিন্তু কি কি স্টেট আছে আরও ডিটেলে ভালো করে দেখে নিই। তো আমরা বলছি যে তিনটে স্টেট সলিড লিকুইড গ্যাস জেনারেলি, এছাড়াও কিন্তু আরও দুটো স্টেট আছে। একটা হচ্ছে প্লাজমা স্টেট অ্যান্ড আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। একটু জেনে রাখা ভালো, কিন্তু সলিড লিকুইড গ্যাস এটাই কিন্তু প্রাইমারিলি সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা সলিডের বিষয়ে চলে আসছি। সলিডে আমরা কি দেখতে পাচ্ছি না, সলিডে আমরা দেখতে পাচ্ছি যে সলিডে তার একটা ডেফিনিট একটা সাইজ রয়েছে, তার একটা ডেফিনিট সাইজ আছে, তার একটা ডেফিনিট সাইজ আছে, তার একটা শেপও আছে, তার একটা ভলিউমও আছে, এবং সেখানে কিন্তু হাই ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন, খুব বেশি অ্যাট্রাকশন মলিকুলের মধ্যে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেশি। চারিদিকে সব মলিকুল ঘিরে ধরে রয়েছে, তাহলে অবভিয়াসলি অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেশি হবে। কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর ক্লোজলি রেগুলারলি টাইটলি প্যাকড। রেগুলারলি মানে হচ্ছে যে একদম ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট, উল্টো পাল্টা অ্যারেঞ্জমেন্ট নয়, একটা এদিকে একটা ওদিকে এরকম ধরনের হ্যাপাজার্ড অ্যারেঞ্জমেন্ট নয়, টাইটলি প্যাকড। পার্টিকেলস ক্যান নট মুভ অ্যারাউন্ড মাচ, এরা কিন্তু বেরিয়ে এখান থেকে এখানে চলে এলো বা এটা এখান থেকে এখানে চলে গেল এরকম ধরনের হয় না। দিস পার্টিকেলস অনলি ভাইব্রেট ইন ফিক্সড পজিশন, মানে এখানে এখানে উপরে নিচে এরকম করতে হয়, একটাই এরকম এদিকে গেল একটু এদিকে গেল একটু, ফিক্সড পজিশনে ভাইব্রেট করতে পারে। কারণ সলিডের মলিকুলসগুলোর মধ্যে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেশি আছে, এবং অ্যাট্রাকটিভ ফোর্সটা যেহেতু বেশি আছে তাই ওরা কি করতে পারবে না, দে কান্ট মুভ ফ্রম দ্যাট সলিড থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে না, সলিড থেকে কিন্তু তারা বেরিয়ে অন্যদিকে চলে যাবে না, তারা কিন্তু একটা ফিক্সড পজিশনের রেসপেক্টে কিন্তু জাস্ট কি হবে না ভাইব্রেট করতে থাকবে, ফিক্সড পজিশনের রেসপেক্টে কিন্তু ভাইব্রেশনটা তাদের পসিবল। তো এগুলো হচ্ছে সলিডের কিছু ক্যারেক্টারিস্টিক বললাম, অনেক ক্যারেক্টারিস্টিক আছে, আমরা সবগুলোই বলবো। তো সলিড স্টেটের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি না, এটা একটা টাইট ফিটেড এবং রেগুলার মানে কি, মানে হচ্ছে দেখ এইখানে ভায়োলেট কালারটা রয়েছে, তারপর একটা গ্রিন রয়েছে, আবার একটা ভায়োলেট রয়েছে, আবার একটা গ্রিন রয়েছে, আবার একটা ভায়োলেট রয়েছে, গ্রিন রয়েছে, একটা গুড একটা অ্যারেঞ্জমেন্ট, একটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। আমি এই ছবি দেখাচ্ছি এই কারণেই যে যাতে করে তুই বুঝতে পারিস যে একটা কোনো হ্যাপাজার্ড ব্যানারে নয়, একটা সলিডের একটা ডেফিনিট একটা স্ট্রাকচার থাকে, একটা পার্টিকুলার স্ট্রাকচারেই কিন্তু সলিডটা থাকে। আমরা তার মানে সলিডের পরিষ্কারভাবে আমরা যা বলছি সেটা হচ্ছে কি না, সলিডের ফিক্স শেপ ফিক্স ভলিউম থাকবে, সলিডের ইনকম্প্রেসেবল ইন নেচার, সলিডকে যদি কম্প্রেস করতে চাও, একটা সলিড আছে তা উপর থেকে চাপলে তাকে কি তুমি কম্প্রেস করতে পারবে না, ইনকম্প্রেসেবল, কারণ সলিডের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, একেবারে টাইট ফিটিং।
tightly packed particles are solid tightly packed. Phone, box, iron rod, books, cellophane, cell phone, ল্যাপটপ, রক্স, আইস, এর উপরে এর একটা নিজস্ব স্ট্রাকচার রয়েছে। তুমি চাইলেই কিন্তু একে কিন্তু ডিফর্ম করতে পারবে না, বা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারবে না। তো সলিডের কিন্তু এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো রয়েছে। সলিডের একটা পার্টিকুলার স্ট্রাকচার রয়েছে, এবং যার জন্য কিন্তু সলিড ভীষণ ভীষণ একটা ভালো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ফর্ম করে। এবং ইনকম্প্রেসেবল, দিস টার্ম ইজ ইম্পর্টেন্ট, এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। ইনকম্প্রেসেবল, একটা গ্যাস রয়েছে, এখানে গ্যাস রয়েছে, তুমি যদি ওপর থেকে চাপ দাও তাহলে গ্যাসটা কিন্তু কম্প্রেস করে এইটুকুনি জায়গার মধ্যে নিয়ে চলে আসা যায়। লিকুইড এবং সলিডকে কিন্তু তুমি কম্প্রেস করতে পারবে না। লিকুইড সলিড গ্যাসকে তুমি করতে পারবে, কিন্তু এটা সলিড তাকে কিন্তু কম্প্রেস করে ছোট জায়গার মধ্যে করে দেওয়া যায় না। সেটা স্পঞ্জ যেখানে কিনা ভিতরে প্রচুর পোর্স আছে তার ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু জেনারেলি এর ক্ষেত্রে করা যাবে না। ট্রু সলিড যেগুলো তাদের ক্ষেত্রে এগুলো করা যায়। আচ্ছা, এবারে চল দেখি লিকুইড মলিকিউল। লিকুইড আছে, তো লিকুইড মলিকিউলে কিন্তু মলিকিউলগুলো একেবারে টাইটলি ফিটেড নেই। দেখতেই পাচ্ছিস যে একটা মলিকিউল আর একটা মলিকিউল গ্যাপ রয়েছে, একটা মলিকিউল আর একটা মলিকিউল কাছাকাছি রয়েছে, তবে কিছু কিছু গ্যাপ, মানে সলিডের মতো অত কম্প্যাক্ট নেই, আবার গ্যাসের মতো অনেক দূরে দূরেও নেই, একটু কাছাকাছি রয়েছে, একটু গ্যাপ রয়েছে, কাছাকাছি গ্যাপ এরকম ধরনের রয়েছে। তো সেই জন্য নড়াচড়া করতে পারে। তো লিকুইডস হ্যাভ ডেফিনিট তার তো ভলিউম ডেফিনেটলি হবে, কিন্তু ডেফিনিট শেপটা তার থাকবে না। যে কন্টেনারে রাখা যাবে সেই কন্টেনারে কিন্তু সেটা সেই কন্টেনারের শেপটাই ওর শেপ হয়ে যাবে। এবং কনস্টিটিউয়েন্ট পার্টিকেল নট টুগেদার ক্লোজলি, এটা যেরকম আগে সলিডে দেখেছিলিস এইরকম ক্লোজলি এরকম ভাবে রয়েছে, এই জিনিসটা কিন্তু এখানে দেখা যাবে না। এখানে হয়তো এরকম দুটো আর কি তিনটে রয়েছে, আবার দুটো একটা রয়েছে, এরকম একটা রয়েছে, এরকম হ্যাপাজার্ড মানে রয়েছে, এরকম একটা এর মাঝখানে রয়েছে, এরকম ভাবে থাকবে। হ্যাঁ, একেবারে যে কম্প্যাক্ট স্ট্রাকচার, টাইট স্ট্রাকচার, রেগুলার স্ট্রাকচার, এরকম ধরনের কোনো স্ট্রাকচারের ব্যাপারই নেই। নো ডেফিনিট শেপ, এর জন্য ওই জন্যই ডেফিনিট কোনো শেপ নেই। এবং যে কন্টেনারের মধ্যে রাখা খুব ইজিয়েস্ট ব্যাপার, যে তুই একটা এরকম গ্লাস, এরকম একটা কনিকা, একটা এরকম গ্লাস টাইপের কন্টেনারের মধ্যে রেখেছিস, বিকারের মধ্যে রেখেছিস, এর মধ্যে ওই একই জিনিস রাখ, ওর মধ্যে একই জিনিস রাখ, এর মধ্যেও রাখ, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে রাখ, তাহলে যে কন্টেনারের মধ্যে রাখছিস লিকুইডটা কিন্তু তার শেপটাই কিন্তু নিচ্ছে। এটা কন্টেনার যেমন থাকবে লিকুইডের শেপ। লিকুইড এরকম নয়, সলিডের মতো নয়, যে সলিড একটা যদি কিউবিক সলিড হয়, তুমি একটা হয়তো এরকম ধরনের একটা কন্টেনার নিয়েছো, এর মধ্যে একটা কিউব টাইপের এরকম বক্স করে রেখেছো, তো এরকম একটা কনিক্যাল নিয়েছো, তার মধ্যে কিউব টাইপের বক্স, ওই কিউবটা এটাতেও কিউব, দুটোতেই কিউব থাকবে। সে বিকার বলে কিউবের মতো হবে, আর কনিক্যাল বলে অন্য টাইপের শেপ হয়ে যাবে, এরকম টাইপের কোনো ব্যাপার নয়। কিন্তু লিকুইড হলে কিন্তু এটা লিকুইডস হ্যাভ ডেফিনিট ভলিউম বাট নো ডেফিনিট শেপ, কনস্টিটিউয়েন্ট ক্লোজলি থাকে না। মিল্ক ইজ লিকুইড ম্যাটার ইদার সাইজ অর ভলিউম, এর ভলিউম থাকবে। ভলিউম মানে কতখানি জায়গা সে দখল করে থাকে, সেটা তো থাকবেই। ম্যাটার মানেই তো একটা কিছুটা জায়গা দখল করে, ভলিউম সকলেরই আছে। বাট মিল্ক ডাজ নট হ্যাভ ডেফিনিট শেপ, এর কোনো ডেফিনিট শেপ নেই। ইট টেক্স দ্য শেপ অফ দ্য কন্টেনার, কন্টেনারের যে শেপ সেই শেপটাই কিন্তু এর শেপ হবে। তাহলে এটা দেখলাম যে লিকুইড কিভাবে, লিকুইডের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি দেখলাম। তাহলে সাম আপ করলে দাঁড়াচ্ছে কি, সবথেকে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলে দিই। লিকুইডস হ্যাভ নো ফিক্সড শেপ বাট ফিক্সড ভলিউম। লিকুইডস অলসো জেনারেলি, লিকুইডকে কিন্তু ইনকম্প্রেসিবল, লিকুইডকেও কিন্তু কম্প্রেস করা যাবে না। লিকুইড একটা গ্লাসের মধ্যে তোমার জল আছে, তুমি যদি এখান দিয়ে যদি প্রেসার দাও তাহলে জলটা পুচুম করে এদিক দিয়ে উঠে যাবে। জলটা এরকমভাবে কি কম্প্রেস করে যাবে, অল্প জায়গার মধ্যে চলে আসবে না? চলে আসবে না, এক ধার থেকে পুচ করে বেরিয়ে যাবে। তো লিকুইড জেনারেলি ইনকম্প্রেসিবল। আর কি না, পার্টিকেলস ইন লিকুইড আর মডারেটলি প্যাকড।
তারা প্যাকড মানে সলিডের মতো একেবারে ভীষণ ক্লোজলি প্যাকড হবে না, টাইটলি প্যাকড হবে না, কিন্তু প্যাকিংটা কিছুটা থাকবে মডারেটলি প্যাক যাকে বলা হচ্ছে, কিছুটা থাকবে। ওয়াটার, মিল্ক, কোল্ড ড্রিঙ্কস, জুস, এই সমস্তগুলোর কথা বলছি। ওয়াটার, মিল্ক, কোল্ড ড্রিঙ্কস এই সময় এক্সাম্পল দিয়ে আমরা বললাম। এবার দেখ যে আমরা গ্যাসিয়াস স্টেটের কথা বলছি, সেখানে কিন্তু মলিকিউলসগুলোর মধ্যে কিন্তু অনেকই ডিস্টেন্স, লিস্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, লিস্ট মলিকিউলার অ্যাট্রাকশন, তাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশনটা সব থেকে কম। সেই জন্যই তো গ্যাস মলিকিউলসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে দৌড়ে বেরিয়ে চলে যায়। ঘরের এক কোণে যদি তুমি ধূপকাঠি জ্বালাও তাহলে পুরো ঘরটাই যেন দখল করে নেয় গন্ধটা। তো দিস ইজ ইম্পর্টেন্ট ডিউ টু দ্য লিস্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। তো তাহলে গ্যাস মলিকিউলসগুলোর ক্ষেত্রে নাইদার ডেফিনিট শেপ, তার কোনো ডেফিনিট শেপও থাকবে না, ডেফিনিট ভলিউম থাকবে না। মাইন্ড দ্যাট, ডেফিনিট ভলিউম থাকবে না। জায়গা দখল করে রাখবে কিন্তু ডেফিনিট ভলিউম অবশ্যই রয়েছে, কিন্তু তার ডেফিনিট ভলিউম নেই। মানে তুমি এইটুকুই তার ভলিউম এরকমভাবে বলতে পারবে না। যে কন্টেনার মধ্যে রাখবে সেই কন্টেনারটার ভলিউমই ওটার ভলিউম হবে। ইন দিস স্টেট কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর ফার অ্যাপার্ট অ্যান্ড মুভ ফ্রিলি। সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে, কারণ তার মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু খুবই কম রয়েছে, অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু লিস্ট রয়েছে, তাই কিন্তু তারা ভীষণ ভীষণ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে। তো তার মানে গ্যাসের ক্ষেত্রে পড়ে নিই যে নো ফিক্সড শেপ, নো ফিক্সড ভলিউম, হাইলি কম্প্রেসেবল। এই গ্যাস কিন্তু তার মধ্যে তো অনেক স্পেস রয়েছে, এটা গ্যাস মলিকিউল, একটা গ্যাস মলিকিউল, একটা এর মধ্যে কি ইন্টারমলিকিউলার স্পেস, ইন্টারমলিকিউলার স্পেস এটাকে বলে। তো প্রচুর স্পেস রয়েছে, তাহলে তুই যদি এখানে কম্প্রেস করিস তাহলে এই স্পেসের মধ্যে তো অনেক মলিকিউল ঢুকে যাবে, তাহলে এটাকে কম্প্রেস করা যাবে, হাইলি কম্প্রেসেবল, হাইলি কম্প্রেসেবল। আর কি না, পার্টিকেলস লুজলি প্যাকড। লুজলি প্যাকড মানে একে অপরের সাথে কিন্তু খুব একটা ভালো অ্যাট্রাকটিভ ফোর্সে থাকে না, যে কথা আমি আগেই বলেছি। যে এখানে দেখতে পাচ্ছিস ওয়াটার ভেপার বা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এই সবগুলো কিন্তু আমাদের গ্যাসের কয়েকটা প্রপার্টি, সে কথা বললাম। তাহলে সলিড, লিকুইড, গ্যাস, তাদের ক্যারেক্টারিস্টিক্স আমি বললাম। এটা নিয়ে কি কারোর কিছু বলার আছে? কারোর কোনো অসুবিধা হচ্ছে কি বুঝতে? এখানে আমি তো ভালো করেই বলছি, কোনো অসুবিধা হলে আমাকে বল। কোনো অসুবিধা হলে, কোনো জায়গায় কোনো প্রবলেম ক্রিয়েট হলে, যে হ্যাঁ আমি এই পয়েন্টটা বুঝতে পারছি না। স্যার, এই যে এখানে লিকুইডস আর গ্যাসেস, এখানে দ্য পার্টিকলস ইন লিকুইডস এন্ড গ্যাসেস আর লুজলি প্যাকড, কি এটা দুজনের ক্ষেত্রে কি একই নিয়ম? না, লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে লুজলি প্যাকড মানে গ্যাসের ক্ষেত্রে আরো অনেক বেশি লুজলি প্যাকড, লিকুইডের ক্ষেত্রে কিন্তু সলিডের চাইতে লুজলি প্যাকড, সলিডের রেসপেক্টে লুজলি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমি যদি পাশাপাশি রেখে কম্পেয়ার করি তাহলে আমি কি বলবো না, কুইক কম্পারেটিভ রিভিউ। রিজিড, রিজিড মানে একটা ফিক্সড একটা তার স্ট্রাকচার, ভাঙা যাবে না। নট রিজিড, নট রিজিড। ফিক্সড শেপ, নো ফিক্সড শেপ, নো ফিক্সড শেপ। ফিক্সড ভলিউম, ফিক্সড ভলিউম, নো ফিক্সড ভলিউম। ক্যান নট বি স্কোয়াশড। স্কোয়াশড মানে হচ্ছে কি, ওকে একদম দুমড়ে মুচড়ে ছোট করে ফেলা। লিকুইডকেও কিন্তু করা যাবে না। স্কোয়াশ মানে অনেকটা কম্প্রেস করা যাবে কিনা সেটার কথা বলা হচ্ছে। ক্যান নট বি, ক্যান বি স্কোয়াশড। গ্যাসকে কিন্তু ধরে কিন্তু স্কোয়াশ করতে পারে। স্কোয়াশ কথাটা কিন্তু এনসিইআরটির বইতে আছে বলে ইউজ করেছি। স্কোয়াশ মানে হচ্ছে যে ওটাকে কম্প্রেস করে ছোট জায়গার মধ্যে নিয়ে চলে আসা, দ্যাট ইজ কল্ড স্কোয়াশড। তো মানে কি আরেকবার বলুন? আমরা যে কম্প্রেস করি না, কম্প্রেস করি একটা জায়গায় এরকম ধরনের রয়েছে, এবারে তার উপরে প্রেসার দিয়ে ছোট জায়গার মধ্যে নিয়ে চলে আসি, একেই বলে স্কোয়াশ করা। স্কোয়াশ করা মানে হচ্ছে কম্প্রেস করা, অ্যাকচুয়ালি কম্প্রেশন। আমরা কুইজ কথাটা ইউজ করতে পারি না? হ্যাঁ,
কুইজ করাটাও ইউজ করতে পারি। হ্যাঁ, আমি বললাম কি যে এনসিইআরটির বইতে এই কথাটা ইউজ করা আছে বলে আমি বললাম, আমি নাহলে অন্য সমস্ত জায়গায় কম্প্রেস কথাটাই বেশিরভাগ চলে, এটাই। কিন্তু এনসিইআরটির বইতে তুলে কোশ্চেন দেয়, তো বই থেকে লাইন টু লাইন প্রশ্ন দেয়, তো ন্যাচারালি বইয়ের যে লাইন আছে সেগুলো কিন্তু ইগনোর করা যাবে না, সেগুলো কিন্তু ইউজ করতে হবে, পড়াবার সময় বলতে হবে। হ্যাঁ বল। স্যার এখানে আপনি বললেন সলিডকে স্কোয়াশ করা যায় না, তো একটা বড় মোটা একটা মেটেলকে যদি আমরা কিছু দিয়ে পেটাই তাহলে তো সেটা একটা পাতলা শীটে কনভার্ট মাঝে মাঝে হয়ে যায়, তো তাহলে তো স্কোয়াশ করা যাচ্ছে। না না, ওটাকে স্কোয়াশ বলে না, স্কোয়াশ ওটাকে বলে না, ওটা ওটা ওই বলে। তুই যখন, আমি একটা কথা বলি, হ্যাঁ ভালো কথা বলেছিস তুই, এ দেখ, তুই যখন, আমি ধর এরকম একটা মেটালের প্লেট আছে, ঠিক আছে, এরকম একটা উঁচু মেটাল, একে যখন তুই পেটাবি, পেটালে কি হয়ে যাবে না, এরকম পাতলা হয়ে লম্বা হয়ে যাবে। কিন্তু স্কোয়াশ করা মানে তাই নয়, ওই ভলিউমের মধ্যে ছোট করে ফেলতে হবে, মানে তোর ভলিউমটাকে কমিয়ে ফেলতে হবে। এটা তো ওই স্পেসটা তো অনেকটা বেশি জায়গা দখল করে নেবে, এটাকে স্কোয়াশ করা বলে না। স্কোয়াশ করা মানে হচ্ছে যে এরকম একটা বড় জিনিস আছে, তাকে তুমি চিপে এরকম ছোট করে ফেললে, এরকম। তুই যদি এটাকে পিটিয়ে 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 যদি এটাকে বড় করে ফেলিস, পিটিয়ে, তাহলে ম্যালিয়েবল বলে, ওটাকে ম্যালিয়েবল বলে, ওটা হচ্ছে ম্যালিয়েবিলিটি। সলিডের ম্যালিয়েবিলিটি, মেটালের ম্যালিয়েবিলিটি প্রপার্টি রয়েছে। ম্যালিয়েবিলিটি আর কম্প্রেস এক নয়। কম্প্রেস মানে হচ্ছে একই জিনিসকে অল্প জায়গার মধ্যে, ছোট জায়গার মধ্যে, ছোট ভলিউমের মধ্যে কনভার্ট করা। কিন্তু যখন আমরা ম্যালিয়েবল করি তখন ছোট ভলিউম হয় না, সেটা আরো বেশি জায়গা দখল করে নেয়, সেই জন্য ওটা ম্যালিয়েবিলিটি। আর তারের মতো করাটা, সেটাও আরো অনেক বড় জায়গা দখল করে, ওকে বলে ডাকটিলিটি। তো ম্যালিয়েবিলিটি, ডাকটিলিটি এগুলো মেটালের প্রপার্টি, কিন্তু দিস প্রপার্টিজ আর নট অ্যানালোগাস টু কম্প্রেশন অর স্কোয়াশড। স্কোয়াশ মানে তা বোঝায় না। স্কোয়াশ মানে হচ্ছে যে ছোট ভলিউমের মধ্যে নিয়ে চলে আসা, বড় ভলিউমকে ছোট্ট ভলিউমের মধ্যে নিয়ে চলে আসা। আমার কথাটা বুঝেছিস? ইয়েস স্যার। ওকে, তো স্যার আমি বলছিলাম যে সলিউবিলিটি তো প্রপার্টি মানে ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে পড়ে, কিন্তু এই ডাক্টিলিটি আর ম্যালিয়েবিলিটি এটা তো মেটালস এর মধ্যে পড়ে, কিন্তু এই ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে পড়ে। হ্যাঁ, এগুলো ফিজিক্যাল প্রপার্টি। তুমি একটা 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 মেটালকে পিটিয়ে পিটিয়ে ম্যালিয়েবল করতে পারো, আবার পিটিয়ে পিটিয়ে তাকে আবার আগের জায়গায় নিয়ে চলে আসতে পারো। এটাতে ভিতরকার কোনো কনস্টিটিউয়েন্টের কোনো চেঞ্জ হয় না। কনস্টিটিউয়েন্টের চেঞ্জ যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু ফিজিক্যাল প্রপার্টি নয়, কিন্তু ওটা কনস্টিটিউয়েন্টের কোনো চেঞ্জ হয় না। ভিতরকার আয়রন মেটালকে পেটালে আয়রনের কিছু হয় না, এক্সটার্নালি তার চেহারাটা বদলে যায়, বাইরে থেকে যা কিছু বদলায় সেটা কিন্তু কখনোই কেমিক্যাল প্রপার্টি নয়, সেগুলো সবই কিন্তু ফিজিক্যাল প্রপার্টি। ক্লিয়ার? তো আমরা একটু এখানে ডিটেলে দেয়া রয়েছে, সেটার কথা আমরা একবার বলে নিই। সলিড, লিকুইড, গ্যাস, মাস, সকলেরই মাস আছে, ডেফিনিট ডেফিনিট ডেফিনিট। শেপ, সলিডের ডেফিনিট শেপ আছে, কিন্তু লিকুইড কন্টেনারের শেপ আর এরও শেপ অফ দ্য কন্টেনার, মানে কন্টেনারের পুরো জায়গাটা দখল করে রাখে, তো শেপ অফ দ্য কন্টেনারই বলা যায়। ভলিউম, এর ডেফিনিট ভলিউম আছে, সকলের ডেফিনিট ভলিউম আছে, এর কিন্তু ইনডেফিনিট ভলিউম, কারণ সেখানে যে কন্টেনার রাখা যাবে তার পুরো জায়গাটাই দখল করে রাখবে, এটা কিন্তু ডেফিনিট ভলিউম নয়। কম্প্রেসিবিলিটি, তাকে কম্প্রেশন করা যায়, কম্প্রেশন পসিবল নয়, অলমোস্ট নেগলিজেবল, মানে পসিবল নয় প্রায় বলা যায়, আর এটা হাইলি কম্প্রেসেবল। ফ্লুইডিটি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, সলিড নিজের থেকে মুভ করে যায় না, নট পসিবল। ক্যান ফ্লো, লিকুইড মুভ করে যেতে পারে, গ্যাসও মুভ করে যেতে পারে। রিজিডিটি, রিজিডিটি মানে কতটা শক্ত, কতটা হার্ড, হাইলি রিজিড, লেস রিজিড, নট রিজিড। ডিফিউশন আমি পরে বলবো। স্লো, এটা ফাস্ট, এটা ভেরি ফাস্ট, এটুকু জেনে রাখ। স্পেস বিটুইন দ্য পার্টিকেলস মোস্ট ক্লোজলি প্যাক, খুব কাছাকাছি মলিকিউলগুলো থাকে।
ক্লোজলি প্যাকড, এটা লেস ক্লোজলি, এটা লিস্ট ক্লোজলি প্যাকড। আর ইন্টার পার্টিকেল ফোর্স মানে পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স, এতে সব থেকে বেশি যখন ডিস্টেন্সটা কম হবে, যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা কম হবে, স্ট্রংগেস্ট অ্যাট্রাকটিভ ফোর্স হবে। আর লিকুইডের ক্ষেত্রে কিন্তু স্লাইটলি উইকার দ্যান সলিড, আর এক্ষেত্রে নেগলিজেবল হবে। মোটামুটিভাবে এই কটা হচ্ছে সলিড লিকুইড গ্যাস, তাদের প্রপার্টির কথা আমি বললাম। তাহলে আজকে আমরা যেগুলো বললাম একবার আমি তোকে বলে দিই যে কি কি আমরা পড়াতে শুরু করেছিলাম, দেখ কি কি আমরা পড়িয়েছি, একবার আমরা সাম আপ করি, কারণ আমাদের টোটাল ব্যাপারটাই মনে রাখতে হবে। আমি এটার পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিচ্ছি একটু বাদে, আর পুরো ভিডিওটাও যেটা ক্লাস হলো সেটাও আমি পাঠিয়ে দেবো। তো আমরা শুরু করেছিলাম আমাদের টপিক দিয়ে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, সেখানে স্পেস এবং মাসটা গুরুত্বপূর্ণ, কি কি টপিক রয়েছে সেটা নিয়ে বলেছিলাম। তো সেখানে আমরা ক্লাসিফিকেশন অফ ম্যাটার, সলিড, লিকুইড, গ্যাস এবং অ্যাক্টিভেটেড পার্টিকেল নেচার যেটা, সেটার উপরে থিওরি অফ মলিকুলার স্ট্রাকচার আজকে আমরা পড়াইনি, বা স্ট্রাকচার অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটার ইন্টার কনভার্সন সেটা পড়াইনি। এরপরে লার্নিং অবজেক্টিভস আমি বলেছি, কি কি ম্যাটারের কি কি ক্যারেক্টারিস্টিক্স, মেটাল, নন মেটাল, এবং কি কি থাকে না থাকে সেগুলোর কথা নিয়ে আলোচনা করেছি, এবং ডেলি লাইফের ক্ষেত্রে কি কি ম্যাটার আমাদের হাতে কাছাকাছি। তা ম্যাটারের ডিফারেন্ট টাইপের শেপ হয়, সাইজ হয়, টেক্সচার হয়, কালার হয়, সেগুলো আমরা নিয়ে ডিসকাস করেছি। তারপরে পঞ্চতত্ত্ব, এয়ার, ফায়ার, আর্থ, ওয়াটার, স্কাই, এগুলো দিয়েই সব ম্যাটার তৈরি, এটাই আগের ধারণা ছিল, সেটার কথা বলেছি। ম্যাটার, তার স্পেস এবং তার মাস অবশ্যই থাকবে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এয়ার কেন ম্যাটার সেটাও নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে বিভিন্ন রকমের ম্যাটারের বিভিন্ন রকমের সাইজ, টেক্সচার থাকে, সেটার কথা বলেছি। এরপরে আমরা সলিড, লিকুইড, গ্যাস, এই যে ম্যাটার, বিভিন্ন রকমের ম্যাটার, একটা ম্যাটার থেকে আরেকটা ম্যাটারে কনভার্ট করা যায়, তাদেরকে ফ্লুইড বলে, সেসব কথা বলেছি। দুটো টাইপের ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, কম্পোজিশন, এবং প্রপার্টিস কত রকমের, কম্পোজিশন কত রকমের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে বলেছি, কালার, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, কীভাবে কি ডিস্টিংশন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু এক্সাম্পল দিচ্ছিলাম ম্যাটার এবং নন ম্যাটারের। তারপরে ম্যাটারকে কেমিক্যাল প্রপার্টি এবং ফিজিক্যাল প্রপার্টির দিক থেকে ক্লাসিফাই করা যায়, কেমিক্যাল ক্লাসিফিকেশন এবং ফিজিক্যাল ক্লাসিফিকেশন কী সেটা বলেছি। তারপরে আমি অ্যাক্টিভিটিতে বোঝাতে চেষ্টা করছিলাম যে ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস দিয়ে তৈরি ম্যাটার, সেটার জন্য একটা অ্যাক্টিভিটি দেখিয়েছিলাম যে সুগার নিয়ে জলের মধ্যে দেয়া, সেটার অ্যাক্টিভিটিটার কি অবজারভেশন, যে ওয়াটার লেভেল কোনো চেঞ্জ হয়নি। তার থেকে আমরা লার্নিং অবজেক্টিভ সেটাই আমরা পেয়েছি, যে লার্নিং অবজেক্টিভ ছিল যে প্রচুর স্পেস আছে পার্টিকেলসগুলোর মধ্যে, প্রচুর স্পেস আছে, এটা আমরা আলোচনা করেছি। পার্টিকেলসগুলোর মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটাও বলেছি। এবং এখানে টাইনি পার্টিকেলস যখন থাকে সেখানে কিন্তু তার মধ্যে অনেক ছোট ছোট পার্টিকেলস, তাদের মধ্যে ছোট ছোট জায়গা থাকে, অনেক স্পেস থাকে। এবং সেটা নিয়ে বলতে গিয়ে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা এক্সপেরিমেন্ট দিয়েছি, যে ছোট ছোট পার্টিকেলস থাকে, এটা বোঝাতে গিয়ে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা বিকারের ক্রিস্টালে ডিজলভ করেছি, এবং সেটা পরবর্তীকালে আরও অনেকগুলো বিকারে ট্রান্সফার করেছি। তারপরে সলিড, লিকুইড, গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম, সলিডের কেমন ক্যারেক্টারিস্টিক্স, তার পয়েন্টগুলো নিয়ে বলেছি সলিডের। এবং তারপরে আমরা লিকুইডস নিয়ে আলোচনা করেছি, লিকুইডে কীরকম ধরনের পার্টিকেলসগুলো থাকে, এবং তাদের মধ্যে স্পেস কতটা থাকে, কতটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, এবং লিকুইডের ভলিউম থাকবে কি না থাকবে, সেসব জিনিস নিয়ে। গ্যাসের ক্ষেত্রেও আমরা একই রকমভাবে আলোচনা করেছি, গ্যাসের মুভমেন্ট, ফ্রিলি মুভমেন্ট হয়। ডিফিউশন কথাটা শুধু নিয়ে আমরা আলোচনা করিনি, সলিড, লিকুইড, গ্যাস কম্পারেটিভ স্টাডি করেছি, এবং যত প্রপার্টি ছিল সব প্রপার্টিগুলো নিয়েই আমরা করেছি। আজকে আমরা এই পর্যন্ত বললাম। ক্লাস আমি স্টেটস অফ